তো কিপ দিস ইন মাইন্ড যে যে ছেলেটা হয়তো চেষ্টা করছে স্ক্র্যাচ থেকে করতে, ক্লাসে কিছুটা তাতে তার সময় লাগছে শেষ করতে, ল্যাবে শেষ করতে পারল না, বাড়ি গিয়ে ইজ ইন দ্য রাইট ট্র্যাক। কারণ ১০ বছর পরে ওই একদম স্ক্র্যাচ থেকে করার কনফিডেন্সটা তার থাকলেও থাকতে পারে। একটু জ্ঞান দিচ্ছি, কিন্তু ইস্যুটা হচ্ছে উম এইটা কিন্তু কেয়ারফুলি ভেবো। মানে আ উম তুমি তুমি ল্যাবের অ্যাসাইনমেন্টটা দ্রুত জমা দেওয়াটা ইস্যু না। এইটাই যে আমি ইউরোপে পড়াতে আসি আমার ভারী ভাল লাগে। ১ম এখানে অ্যাসাইনমেন্ট দিতাম, এরা পোলিশ ভাষায় নিজেরা কি কথা বলে বুঝিও না। আমি তো ভাবতাম যে সারাক্ষণই বোধহয় এরা আমি দিয়েছি আলাদা, আলাদা কাজ সব একসাথে করে দিচ্ছে বোধহয়। তারপরে দেখি পাশাপাশি বসে কথাবার্তা বলছে কিন্তু অ্যাবসোলিউটলি আলাদা। মানে এর কোডের সাথে ওর কোডের হয়তো ইভেন প্ল্যাটফর্মও হয়তো আলাদা। দুজনেই হয়তো পাইথন ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু ইটস ডিফারেন্ট। মানে একজন যে অ্যাপ্রোচ এ গিয়েছে আরেকজন যে অ্যাপ্রোচ এ গিয়েছে সেটা আলাদা। কারণ এরা বেসিক্যালি হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগায় হচ্ছে স্কিলটা শেখার জন্য। আমাদের একটা ছোটবেলা থেকে টার্গেট থাকে নম্বর পাওয়াটা। নম্বর পাওয়াটা খারাপ না। কিন্তু এটা একটু মাথায় রেখে ল্যাবগুলো করার চেষ্টা করো যে যতটা পারো কোডটা নিজে লেখার চেষ্টা করো। এগুলো প্র্যাকটিস। মানে উম আমি যখন ল্যাবের পরীক্ষা নেব, পরীক্ষায় ওটা সুবিধা হয় না। এদিক ওদিক থেকে জোগাড় করলে। কারণ পরীক্ষাটা নেওয়ার সময় অ্যা একটা সেশনালে নম্বর থাকে। আ আ কিন্তু সেই দিনের পরীক্ষার নম্বরটা মূলত আসে হচ্ছে তখন আমি একটু টুইস্ট করে কন্ডিশনটা বদলে দিয়ে বলব লুপটা আমার সামনে বসে লিখতে কাগজে। তো তখন হচ্ছে ওই যে ছেলেটা প্রোগ্রামটা লিখতে জানে সে লেখার কনফিডেন্স পাবে। আর যে এলএলএম কে বলে ভাই তুই লেখ তারপর আমি দেখছি, সে সাদা খাতা আ কাগজে স্ক্র্যাচই করতে পারছে না। মানে এইটা ৫ বছর আগে এরকম সমস্যা হতো না। কিন্তু এখন এই সমস্যাটা হয়ে যাচ্ছে। মানে কনফিডেন্সটাই তৈরি হচ্ছে না। কেউ আর কিছু একটা সামনে না দেখলে, দেখলে বুঝতে পারছে যে এটা ঠিক ভুল। কিন্তু লিমিটেড টু দ্য থিং when it's different আমাকে যখন লজিকটা ভাবতে হচ্ছে, তখন চ্যালেঞ্জটা নিতে পারছে না। তো পরীক্ষার সময় কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি আমাকে নম্বর দিতে হয়। কাজেই ইন্ডিভিজুয়ালি আমরা গ্রুপে ডাকি। ডেকে তারপরে কথা বলে লিখতে দিই কাগজে। সিনিয়রদের জিজ্ঞেস করলে জানবে। তো সেটা মাথায় রেখে ল্যাব করো। কোনো কিছু যদি মনে হয় যে এই জায়গাটা ক্লিয়ার না, ১০ বার আমি বোঝাবো, দীপাঞ্জন বোঝাবে। এনিওয়ে আ উম 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 ইন দিস টাইম মোটামুটি সারা ক্লাস জয়েন করে গেছে। আমি আমার আ স্লাইডস এ আচ্ছা এসেনশিয়ালি যেটা বলেছিলাম যে অ্যা নরমাল যে সিকোয়েন্স এ আমি পড়াই তার থেকে একটু আলাদা পড়াচ্ছি, কারণ there are certain issues যেগুলো সামনাসামনি ডিসকাস করলে বেটার হবে। তো সেই অনুযায়ী আমি তোমাদের জন্য যে ফাইলগুলো কপি করে আমি আবার অর্ডারটা চেঞ্জ করলাম, রিনেম করলাম ফাইলগুলো। কিছু কপি করতে গেলেও যেমন গত বছরের ব্যাচটাকেও আমি আ আরএমআই এর কেস স্টাডিটা পড়াইনি। এবছর তোমাদের পড়ানোর ইচ্ছে আছে। তো আ এটা উড়িয়ে দিই। কারণ আলাদা ফাইলে আছে। করেছি। আচ্ছা, এই পোস্ট ইন্ট্রোডাকশন যে পোরশনটা আমি এটা বাদ রাখছি এখন। এটা আমি গিয়ে পড়াবো। এর মধ্যে কিছু ইস্যুস আছে which relates to state recording and clock model. নরমালি হচ্ছে এই ইন্ট্রোডাকশন পড়িয়ে তারপরে বিয়ন্ড ইন্ট্রোডাকশন নাম ছিল। ওটা বিয়ন্ড রাখলে ওপরে চলে যাচ্ছিল এজন্য পোস্ট ইন্ট্রোডাকশন নাম দিয়েছি যাতে ইন্ট্রোডাকশন এর পরে আসে আমার নেম ওয়াইজ সর্ট করলে। So we will basically discuss this classification and the first algorithm যেটা ল্যাবে তোমাদের সিরিয়াস ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে। আগের দিন যেটা করলে সেটা আর কি মানে মোটের উপর আমাদের কাজকর্ম এটাই থাকবে যে গ্রাফ একটা হবে, গ্রাফটাকে কি করে ইনপুট নেব আর তার উপরে কন্ডিশন গুলোকে কিভাবে রাখবো, তাহলে এবার বেসিক লজিকটা তারপরে রান করে আমি কি করে ইনপুট থেকে আউটপুটে পৌঁছবো। এটাই পুরো ল্যাবের কাজ তাই। তো গ্রাফও বদলে যাবে। ধরো কিছু অ্যালগরিদম আছে যেমন এই আজকে যেটা নেক্সট ল্যাবে যেটা করবে সেটা হচ্ছে ইট অ্যাজিউমস আ কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ। তার মানে যেকোনো ভার্টেক্স থেকে যেকোনো ভার্টেক্সের মধ্যে একটা ডাইরেক্ট এজ আছে এটা ধরে নেয়। তো সেক্ষেত্রে আর কি গ্রাফটাকে স্টোর করার কিছু নেই।
কটা ভার্টেক্স আছে জানলেই হয়, কারণ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তো সবই 1 লেখা থাকবে, বা ধরো তুমি যা এজ লিস্ট অ্যাডজাসেন্ট যা দিয়ে রিপ্রেজেন্ট করো, তার মানে গ্রাফটা ইনপুটে নেওয়ার কোনো ব্যাপার নেই। জানতে হবে অন্য ইস্যু যে আর কি কি, যেমন যে অ্যালগরিদমটা পড়বো সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য, তাহলে জানতে হবে যে কোন কোন প্রসেস ঢুকতে চাইছে, তারা কি অর্ডারে রিকোয়েস্ট করছে, এই মুহূর্তে কেউ ক্রিটিক্যাল সেকশনে আছে কিনা, তাহলে কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আছে, এই ইনফরমেশন গুলো রাখতে হবে। কিন্তু হাউ মেনি নোডস আর দেয়ার, সে 12, তার মানে উই আর টেকিং আ গ্রাফ যেখানে all 12 vertices have direct edges with others, মানে লজিক্যাল টোপোলজিটা ধরে নিয়েছে হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ। তো স্টিল মানে মোটের উপর পুরো ল্যাব জুড়েই তাই করব যে গ্রাফটা কিরকম, তাহলে স্পেসিফিক্যালি গ্রাফটাকে স্টোর করার জন্য কি ডেটা স্ট্রাকচার ইউজ করলে সুবিধা হয়, সেটা অলসো ডিপেন্ড করবে হচ্ছে কোন ইনপুট থেকে কোন আউটপুটে যেতে যাচ্ছি, সেটার জন্য গ্রাফটাকে কিভাবে রাখলে সুবিধা। Okay, so before that, let's get into this. Classification title ta bolechi, also some basic issues like how do you define correctness of an algorithm and so on. কারণ আমরা যে অ্যালগরিদম গুলো প্রোগ্রাম লিখবো ল্যাবে বা তার আগে থিওরিতে পড়বো, হাউ গুড অর ব্যাড, সেগুলো একটা কম্পেয়ার করার কিছু মেট্রিক তো লাগবে। তো আজকের ক্লাসে সেগুলো আমরা একটু দেখে নেব। ওকে, সো লেটস গেট টু প্রেজেন্টেশন মোড। Some definitions. First issue definitely আমি কোন একটা ধরো এই যেমন মিউচুয়াল এক্সক্লুশন বলছিলাম, তাহলে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে প্রচুর রকম অ্যাপ্রোচে প্রচুর রকম অ্যালগরিদম আছে। তার ফার্স্ট ইস্যু, তাহলে একটা নতুন অ্যালগরিদম দেখলে অবভিয়াসলি ইস্যু আসবে হচ্ছে কারেক্টনেস, যে কাজটা ঠিকমতো করতে পারে তো। আচ্ছা, কারেক্টনেস মানে কাজটা ঠিকমতো করতে পারে, এটা একদম বাংলায় হলো টেকনিক্যালি কারেক্টনেস হ্যাজ টু প্রমিনেন্ট শেডস, এন্ড হুইচ আর দিস টু? These are liveness and safety. আবার সেই ওই ডিস্ট্রিবিউটেড সিস্টেম মানে নেটওয়ার্ক প্লাস প্লাস এর মতো, এটা অবশ্য পুরোপুরি আমি কপিরাইট দাবি করতে পারি না। ধামদারের একটা ওএস এর বই আছে, তাতে এই এক্স্যাক্টলি ক্লজ দুটো আছে, যেখান থেকে আমার একটা বড় পড়া পছন্দ হয়েছে। লাইভনেস মানে দ্য রাইট মাস্ট ইভেন্চুয়ালি অকার, and safety মানে wrong must not occur. What is right and what is wrong, এটা ডিপেন্ড করছে কি প্রবলেম তার উপর। ফর এক্সাম্পল, আমি কাজটা করতে চাইছি, অর্থাৎ আমি একটা অ্যালগরিদম ডিজাইন করতে যাচ্ছি ফর ডেডলক ডিটেকশন, তাহলে সেখানে লাইভনেস মানে হবে হচ্ছে ইফ 2 or more processes are in deadlock, then my algorithm must eventually be able to detect it. That's liveness, মানে হলো আমার যে কাজে লেখা সেই কাজটা ইভেনচুয়ালি, অর্থাৎ একটা ফাইনাইট টাইমের মধ্যে করতে পারবে। আর ফাইনাইট টাইমের মধ্যে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আসছি এই কথাটা মানে পরে আসছি। আর সেফটি হচ্ছে সে হোয়াট ক্যান, সো রাইট থিং ফর ডেডলক ডিটেকশন ইজ টু ডিটেক্ট, এবিলিটি টু ডিটেক্ট দ্য ডেডলক। সেটা যদি করতে না পারে তাহলে অ্যালগরিদমটা গন্ডগোল আছে। আচ্ছা, আর সেফটি কি এখানে? এখানে সেফটি মানে হোয়াটস রং ইজ ইন দিস কেস ডেফিনেটলি ফলস ডেডলক ডিটেকশন, অর্থাৎ দুটো বা তিনটে বা এন নাম্বার অফ প্রসেস অ্যাপারেন্টলি আমার অ্যালগরিদম ডিটেক্ট করে বললো এরা একটা ডেডলকে আছে, কিন্তু হয়তো ওটা ডেডলকে নয়। কেন ডেডলকে নয়? কুড বি মেনি ইস্যুস। এই যে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, তাতে এক একটা নোডে এক এক সময় এক একটা প্রসেস একটা রিসোর্সকে হোল্ড করছে, রিলিজ করছে, এই গ্যাপ কোনো একটা দিক থেকে আমার অ্যালগরিদম যেভাবে রেকর্ড করেছে তাতে ওর ইনফারেন্স যেটা হয়েছে যে ডেডলক, এই ইনফারেন্সটা কারেক্ট নয়। সো দ্যাটস অলসো ইনকারেক্টনেস, এন্ড দ্যাটস দিস কজড সেফটি ইস্যু। সুতরাং সেফটি দুটো শেড, একটা হচ্ছে লাইভনেস মানে দ্য কারেক্ট থিং মাস্ট ইভেন্চুয়ালি, রাইট থিং মাস্ট অকার, এন্ড সেফটি মিনস রং মাস্ট নট অকার। এই হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, এটা পুরো বদলে যাবে। সে ফর এক্সাম্পল মিউচুয়াল এক্সক্লুশন, হোয়াটস রাইট দেয়ার, যে কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস চাইছে, তাহলে দ্য অ্যাক্সেস মাস্ট ইভেন্চুয়ালি বি গ্রান্টেড, এটা লাইভনেস ইস্যু। ধরো আমি মানে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে বলছি, ওই ছোটবেলায় মানে বিএসসি পড়ার সময় যে ওয়েস পড়েছিলে তাতে একটা স্কেডিউলিং অ্যালগরিদম ছিল, সেটা ছিল হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। তো সেটা পড়ার সময় ইস্যুটা এসেছিল। আচ্ছা, এমন যদি হয় যে একটা জব সেটা বড়, সেই জন্য বেশ লাইনের পেছনে দাঁড়িয়ে আছে, ছোট জবগুলো আগে হচ্ছে, এবার সে যতবারই হচ্ছে ওই লাইনের মুখের দিকে যাচ্ছে আর একটা ছোট জব চলে আসছে সেই মুহূর্তে, দিয়ে শর্টেস্ট জব ফার্স্ট, সে ঢুকে যাচ্ছে।
তাহলে এই যে রিলেটিভলি বড় জবটা, এটা কোনোদিনই scheduled হতে পারছে না। দেখো এটা ডেডলক নয়। কিন্তু কাইন্ড অফ হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল হুইচ ইজ টার্মড অ্যাজ স্টারভেশন। অর্থাৎ আমার পলিসিটা এমন, আমার অ্যালগরিদম এমন, লজিক এমন, যাই বলো না কেন, মানে আমার পলিসিটাকে তো ট্রান্সলেট করতে হয় একটা কোডে, কাজে একটা অ্যালগরিদম লাগে। তা সেটা হচ্ছে প্রায়োরিটি দেয় ছোট জবকে, এবং দের ইজ নো স্টপিং টু দ্যাট। তাহলে একটা বড় জব, সেটা হয়তো দেখা গেল যে মানে তুমি থিওরিটিক্যালি হ্যাঁ হবে তো, ওই ছোটটা হয়ে যাক তারপরে বড়টা হবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে সেটা ফাইনাইট টাইমের মধ্যে স্কেডিউলডই হচ্ছে না, কারণ সবসময় সে শিডিউল হতে গেলে তার আগে একটা ছোট জব ঢুকে যাচ্ছে। সো দিস ইজ টিপিক্যালি অ্যান এক্সাম্পল যে লাইভনেস ইজ বিং ডিনাইড। অ্যান্ড হোয়াটস সেফটি মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে? সেফটি হচ্ছে নো টু জবস must be admitted in their respective critical section at the same time. ডেডলকের ক্ষেত্রে যেমন হোয়াটস রং, ফলস ডেডলক ডিটেকশন, এখানে হোয়াটস রং, একটার বেশি জব ক্রিটিক্যাল সেকশনে ঢুকে পড়েছে, রাইট? সেই জন্য বলছি কারেক্টনেসের বেসিক্যালি দুটো ইস্যু, লাইভনেস অ্যান্ড সেফটি। সেফটি মিনস দ্য রং must not occur, liveness means the right thing must, right means the intended target must eventually be met, eventually মানে has to be met in a finite time. আমি যদি কোনো ফ্যালাসি বার করতে পারি, যেমন ওই শর্টেস্ট জব ফার্স্ট স্কেডিউলিং অ্যালগরিদমের ফ্যালাসি বের করে বলছি যে বাবা এটা কিন্তু ইট মে লিড টু স্টারভেশন, তার মানে ওটা যদি আমার একটা অ্যালগরিদমের এরকম একটা সিচুয়েশন আমি এস্টাবলিশ করতে পারি, তার মানে আই এম আস্কিং অ্যাবাউট ইটস লাইভনেস প্রপার্টি হুইচ ইজ এ কারেক্টনেস ইস্যু, রাইট? কোনো প্রশ্ন আছে এই এখন অবধি যা বললাম? স্যার প্রেজেন্টেশন করছেন আপনি কিছু? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি প্রেজেন্ট করছি তো স্যার, প্রেজেন্টেশনটা দেখাচ্ছে না। আরে তার মানে প্রেজেন্টেশন, ভাগ্যিস ফার্স্ট স্লাইডে ছিলাম, আগে থামাবে তো। এনিওয়ে যা বলেছি এখন অবধি একটা স্লাইডে আছে, সাংঘাতিক কিছু লস হয়ে যায়নি, আমি দেখিয়ে নিচ্ছি আরেকবার। আপনি রিপিটিং দ্য ওয়ার্ডস দ্যাট আই হ্যাড বিন সেইং। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওই যে লাইভনেস মানে এই কারেক্টনেস মানে লাইভনেস সেফটি, এইটাই জাস্ট বুলেটটায় লেখা আছে। সো অ্যান অ্যালগরিদম ইজ কারেক্ট if and only it ensures both liveness and safety, right? এটা হচ্ছে কারেক্টনেসের বেসিক ডেফিনিশন। এবার তুমি চারটে বই খুললে দেখবে এছাড়াও লাইভনেস সেফটি ছাড়াও আরো অন্যান্য ইস্যু মেনশন রয়েছে, সেরকম কিছু ইস্যু আমি এখানে লিস্ট করেছি। কিন্তু arguably this is kind of a more standard definition of correctness, that an algorithm is correct if it obeys both or ensures both liveness and safety. যেমন আরেকটা ইস্যু হচ্ছে ফেয়ারনেস। Fairness property generally means that the processes are executed in the order of their arrival in the system. Kind of first come first serve, মানে একটা রিকোয়েস্ট অনেক আগে এসছে কিন্তু সেটা এন্টারটেইনড হচ্ছে না। কেন না? আমার ওই পলিসিতে হয়তো কিছু আছে যে রিকোয়েস্টটা হয়তো এমন একটা ক্লায়েন্ট থেকে এসছে যে ক্লায়েন্টটা হচ্ছে তার একটা রিকোয়েস্ট রিসেন্টলি আমি মিট করেছি, তাহলে ওটাকে কিউএ পেছন দিকে ফেলে দিয়েছি। ইভেনচুয়ালি তাতে দেখা গেল যে অন্য কোনো রিকোয়েস্ট সেটা অনেক পরে এসছে, সেটা আগে রিসোর্সটা পেয়ে গেল, বা রিসোর্স কুড বি সিপিইউ, রিসোর্স কুড বি সামথিং এলস। তাহলে ওটা কাইন্ড অফ আমার যে অ্যালগরিদম দিয়ে এই ডিস্ট্রিবিউশনটা করছি তার ফেয়ারনেসে প্রশ্ন উঠবে। আমরা এই ইস্যুগুলো না, আমরা যখন এক একটা করে অ্যালগরিদম পড়বো তারপরে এই ইস্যুগুলো আসবে। হয়তো সব ইস্যু সব অ্যালগরিদমের ক্ষেত্রে রেলেভেন্ট না, কিন্তু আসবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ফেয়ারনেসটা পলিসির উপর ডিপেন্ড করছে তো, মানে পলিসিটা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি না অন্য কিছু হয়? ঠিক তুমি পলিসির উপর ডিপেন্ড করছে, কিন্তু বাহ ভালো প্রশ্ন। পলিসির উপর ডিপেন্ড করছে, কিন্তু ইস্যুটা হচ্ছে এই যে তুমি বলছো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দেখো আমরা এখানে অ্যালগরিদম লেভেলে ভাববো, তো এই যে তুমি বলছো না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমি একটা লজিক লিখে করব, তার একটা অ্যালগরিদম হবে। এবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এইটা সব সময় হবেই তার কোনো মানে নেই। ফর এক্সাম্পল ফেয়ারনেস অ্যান্ড প্রায়োরিটি, এই দুটো জিনিস মানে একদম হচ্ছে একটা আর একটার অপোজিট। একটু আগের এক্সাম্পলে আমি বলেছিলাম শর্টেস্ট জব ফার্স্ট, মানে সেখানে ছোট জব হওয়াটাই প্রায়োরিটির ক্রাইটেরিয়া। প্রায়োরিটি কুড বি কারণ কোনো একটা কাস্টমার পার্টিকুলারলি সেটা প্রায়োরিটি কাস্টমার, ওই কাস্টমারের কোনো সার্ভিস যদি থাকে সেটা প্রায়োরিটি।
প্রায়োরিটি কুড বি যে আমি একটা এনভায়রনমেন্টে কিছু সফট রিয়েল টাইম জব আছে, কিছু নন রিয়েল টাইম জব আছে। তাহলে ওই সফট রিয়েল টাইম জবগুলোর কোনো যদি একটা ট্রিগার করে, ওটাকে তখন প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু আই নিড টু ব্যালেন্স। ওয়ান ইস্যু হেয়ার ইজ ফেয়ারনেস অলসো। যেমন একটা এক্সট্রিম এক্সাম্পলে নিয়ে গিয়ে বললাম আমি যে শর্টে একটা বড় জব, সেটা দেখা গেল কখনোই স্কেডিউলড হচ্ছে না। তাহলে আমাকে একটা জিনিস কিছু একটা মাথায় রাখতে হবে যাতে ওরকম না হয়। দ্যাট ইজ অ্যান এক্সট্রিম এক্সাম্পল অফ আনফেয়ারনেস। সবসময় যে হ্যাঁ মানে মানে সবসময় হয়তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে না, কারণ আমার অন্য কিছু ক্রাইটেরিয়া আছে। কিন্তু ফেয়ারনেস ইজ অলসো এ ক্রাইটেরিয়া, যে একটা জব অনেক আগে রিকোয়েস্ট এসছে কিন্তু সেটাকে আমি স্কেডিউল করতে পারছি না। ইটস ডিস্টিংক্টলি ডিফারেন্ট ফ্রম লাইভনেস। লাইভনেস বলে হচ্ছে যে আমার পলিসিটা এমন যে ইভেন্চুয়ালি এটা অ্যাসার্টেন করতে হবে। যেমন ওই যে বলছিলাম প্রায়োরিটি স্কেডিউলিং, সেটা লাইভনেসকে মিট করে না। সারাক্ষণ প্রায়োরিটি জব থাকলে প্রায়োরিটিটাকে দিয়ে দিচ্ছি। এবার ওটা লাইভনেস মিট করানোর টেকনিক আন্ডারগ্রেডে যে ওয়েস পড়েছো তাতেই পড়েছো। এজিং বলে একটা টেকনিক পড়েছো। কিরকম ছিল আমি একটু মনে করিয়ে দিই যে প্রসেসগুলো হয়তো মাল্টিপল প্রায়োরিটি লেভেলে থাকে, 5টা আলাদা আলাদা কিউ আছে। লিস্ট প্রায়োরিটি হচ্ছে সে 5 আর হাইস্ট প্রায়োরিটি হচ্ছে 1। এবার একটা প্রসেস কিউ থেকে নেক্সট কোনটা আসবে না, যখন যদি হায়ার প্রায়োরিটি স্ট্যাকে মানে কিউতে প্রসেস থাকে তাহলে সেখান থেকে আগে যাবে। অর্থাৎ 1 প্রায়োরিটি প্রসেস থাকলে 2, 3, 4, 5 এগুলো স্কেডিউল হবে না। আচ্ছা, এই তো সেই সমস্যা যেটা বললাম আর কি, বেশ মানে তলার দিকে কোনো জব থাকলে তার তো স্টারভেশন হয়ে যেতে পারে পুরো। এবার এজিং একটা টেকনিক ছিল, সেটা কি বলে, যেটা ফাইনাইট টাইম অবধি ওয়েট করার পরে আমি প্রসেসগুলো লোয়ার প্রায়োরিটি থেকে নেক্সট হায়ার প্রায়োরিটিতে যাবে। অর্থাৎ একটা জব যদি 5 প্রায়োরিটি নিয়ে ঢুকলো, একটা সার্টেন ডি পিরিয়ড ওয়েট করার পরে ওর প্রায়োরিটি চেঞ্জ হয়ে 4 হয়ে যাবে। আরো আবার ডি পিরিয়ড, তাহলে এবার কি হলো, আমার লাইভনেসের কি ডেফিনিশন ছিল, that if there is a request, the request must eventually be granted. এক্ষেত্রে ওই 5 প্রায়োরিটির প্রসেসটা অনেক পরে রিসোর্সটা পাবে, কিন্তু অনেক পরে পেলেও ইভেন্চুয়ালি পাবে। ইটস নট স্টারভেশন। কি বলছি বুঝছো? তো ফেয়ারনেস ইজ সামথিং হুইচ ইজ নট এক্স্যাক্টলি লাইভনেস, বাট ইটস অলসো অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। এবং সব অ্যালগরিদম সব হয় না। এমন অ্যালগরিদম আমি তোমাদের পড়াবো যেটা পড়িয়ে আমরাই ডিসকাস করে দেখবো যে তার না লাইভনেসও মিট করে না, সেফটিও মিট করে না। তার মানে বেসিক কারেক্টনেস ক্রাইটেরিয়া দুটোর একটাও গ্যারান্টি করে না। তাহলে ক্লাসে পড়ছি কেন? কারণ মোস্টলি ইউজ হয়। কেন ইউজ হচ্ছে? কারণ মিট না করলেও কাজ করবে, এই কনফার্মেশনটা পাওয়া যাচ্ছে। সেটা কিরকম, সেটা যখন পড়াবো এক্সাম্পল তখন ডিসকাস করবো আমি। কিন্তু তা বলে ইস্যুস গুলো থেকে যায়। ঠিক আছে? সো ফেয়ারনেস ইজ আ ফ্যাক্টর। মানে ফেয়ারনেস থাকতেই হবে, নট নেসেসারি। এই যে লাস্ট যে কোশ্চেনটা, ডাজ ফেয়ারনেস কজ প্রায়োরিটি ইনভার্সন, যে ফেয়ারনেস রাখতে গিয়ে তাহলে তুমি বললে যে এ কি রকম, এ তো কখন এসছে এখনো স্কেডিউলড হচ্ছে না, তাহলে আমি একটা হাই প্রায়োরিটি জবকে দাঁড় করিয়ে তখন লো প্রায়োরিটি জবটাকে আগে এসছে জন্য ছেড়ে দিচ্ছি। ডাজ ইট কজ প্রায়োরিটি ইনভার্সন? মানে তাহলে ওটাও তো আনফেয়ার। অ্যানাদার ইস্যু ইজ মেসেজ কমপ্লেক্সিটি। ধরো দুটো অ্যালগরিদম আমরা বলছি, এখানে আবার মজার ব্যাপার আছে। দুটোই দেখা গেল দিনের শেষে নাম্বার অফ কন্ট্রোল মেসেজ এক্সচেঞ্জ হয়তো একই। এর মধ্যে একটা হচ্ছে মেসেজগুলোকে সিস্টেমে একটা স্ট্যাগার্ড ওয়েতে ছাড়ে। ধরো একটা গ্রাফে লেয়ার বাই লেয়ার আমি আমার নেইবারদের পাঠালাম, নেইবাররা তার নেইবারদের পাঠালো, নেইবাররা সে তার নেইবারকে পাঠালো, এটা একরকম। আর একটা হচ্ছে আমি আমার নেইবারকে পাঠাবো, এই যে যেটা আমি বললাম নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট, তাতে গ্রাফটাই হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড গ্রাফ। তাহলে আমি আমার নেইবারকে পাঠাবো মানে শুরুতেই n-1 সবাইকে পাঠিয়ে দেবো। ভালো খারাপ দুটো দিকই আছে। যেটা স্ট্যাগার্ড ওয়েতে যাচ্ছিল নর্মালি আর কি, যদি ধরে নিই n নাম্বার অফ গ্রাফ আছে, অন অ্যান অ্যাভারেজ প্রতিটা নোডের ডিগ্রি হয়তো 2, 3, 4 এরকম একটা ফাইনাইট সংখ্যা, আর n এর ভ্যালু হয়তো 50। তো মেক সেন্স যে তাহলে হচ্ছে অ্যাট এ টাইম প্রচুর মেসেজ যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড টোটাল ল্যাটেন্সি কিন্তু অনেক বেশি হবে। যেমন আমি আমার নেইবারদের জানালাম, নেইবাররা তার নেইবারকে জানালো, সে তার নেইবারকে জানালো, তাহলে সব মিলিয়ে প্রবলেমটাই পুরো সিস্টেমের সবকটা নোডের কাছে পৌঁছতে
বেশ কটা ল্যামডা পিরিয়ড লেগে গেল যদি আমি ল্যামডা একটা অ্যাভারেজ ট্রান্সমিশন ডিলে বলি। অন দ্য আদার হ্যান্ড ওই যে বলছি যে ইন ওয়ান বার্স্ট n-1 নাম্বার নোডকে ডাইরেক্টলি আমি মেসেজটা কমিউনিকেট করে দিলাম। আমার যদি নেটওয়ার্কে সেটা সাপোর্টও করে, কানেক্টিভিটি যদি সাপোর্টও করে, কিন্তু যদি সব অ্যালগরিদমগুলো সেটাকে এক্সপ্লয়েট করতে চায়, কিছুক্ষণ পরে দেখা যাবে প্রচুর কনজেশন হয়ে যাচ্ছে। রাইট? কাজেই মেসেজ কমপ্লেক্সিটির একটা বড় জায়গা আবার এইটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ মেসেজেস এক্সচেঞ্জ, আর সেটা কিভাবে হয়। একটা সিঙ্গেল বার্স্টেই মেসেজগুলো যায় নাকি একটা স্ট্যাগার্ড ওয়েতে যায়। এগেন দিস আর ইস্যুস, আমরা যে অ্যালগরিদম গুলো পড়বো তাতে এই জিনিসগুলো একটু ভেবে দেখব। এই মেসেজ কমপ্লেক্সিটির সাথেই সিনক্রোনাইজেশন ডিলে, এই দুটো একটার সাথে আরেকটা রিলেটেড, আমি দুটো একসাথেই বললাম। রেসপন্স টাইম, মানে সোজা কথা আমি একটা রিকোয়েস্ট সিস্টেমে এলে তারপরে সেটার রেসপন্স কতক্ষণে পাচ্ছি। রিকোয়েস্ট কুড বি ফর say accessing a particular resource, the request could be for migrating a particular job, the request could be for trying to detect a deadlock and the processes that are involved in a deadlock. আমি কাজটা যাই হোক না কেন তার রেসপন্স টাইমের প্রশ্ন আসবে। থ্রুপুট, rate at which algorithms are executed, which is always a very small fractional number, কিন্তু সেটা অনেক কিছু ইন্ডিকেট করে। থ্রুপুটের টিপিক্যাল ডেফিনেশন হচ্ছে 1/sd plus e, where sd is the synchronization delay আর e হচ্ছে average execution time or computation cost, মানে যেটা এই ছোটবেলায় অ্যানালিসিস অফ অ্যালগরিদমে পড়েছো, তা সেইটা তো কম্পিউটেশন কস্ট। আর তার সাথে এই যে একটু আগে বললাম আমি যে আমাকে তো প্রবলেমটাকে পুরো একটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট হলে ইটস নট জাস্ট ইন এ সিঙ্গেল নোড, তাহলে যেখানে হচ্ছে আমার পুরো সিস্টেম জুড়ে একটা কম্পিউটেশন করতে চাচ্ছি, তাহলে সিস্টেমের ডিফারেন্ট নোডের কাছে প্রবলেমটাকে কমিউনিকেট করতে হবে। তাহলে সিনক্রোনাইজেশন টেকস টাইম। থ্রুপুট ইজ 1/this, which is a small fractional number. Throughput যত বেশি, that indicates that system is being used. একটা লিমিটের পরে থ্রুপুট আর বাড়তে পারে না, তার কারণ হচ্ছে মোস্ট টাইম লাইকলি সিস্টেম ইজ ওভারলোডেড, অর্থাৎ ওই সিস্টেমটার যতটা কম্পিউটেশন এবং কমিউনিকেশন লোড নেওয়ার আছে সিস্টেম ইজ ওভারলোডেড। কাজে এরপরে আমি যদি ইনপুটে আরো লোড আসছে কিন্তু দেখা যাচ্ছে থ্রুপুট আর বাড়ছে না, কারণ ওর থেকে বেশি আর দ্য প্রসেসর ইজ বিং ফুল ইউজড, দ্য কমিউনিকেশন চ্যানেল ইজ হিউজলি অকুপাইড, রাইট? কিছু লোড কমলে রাদার হচ্ছে কনজেশন কমে। নাও উইথ দিস ব্যাকগ্রাউন্ড আমরা যত রকম অ্যালগরিদম লিখবো, এটা না একটা সেরকম ওই যে অ্যানালিসিস অফ অ্যালগরিদম যে সাবজেক্ট, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি যদি বুঝে যাই যে প্রবলেমটা সাব প্রবলেম আছে, তাহলে সাব প্রবলেমগুলো সলিউশন থেকে প্রবলেমটা টোটাল সলিউশনকে বিল্ড করব, তাহলে তখনই ভেবে নেব যে সাব প্রবলেমগুলো কি ওভারল্যাপিং, তাহলে চেষ্টা করব ডাইনামিক প্রোগ্রামিং। আর যদি সাব প্রবলেমগুলো আলাদা আলাদা হয়, মানে একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে, তাহলে কাইন্ড অফ ডিভাইড অ্যান্ড কনকারের দিকে ইন্ডিকেট করছে। তা আমরা ওই যে অত রকম অ্যালগরিদম পড়ি, সেটা কেন? যে তুমি যখন একটা প্রবলেমকে নিয়ে ভাবছো, তার ডিজাইন করার চেষ্টা করছো সলিউশনটা, তখন তুমি একটা প্যাটার্ন পাওয়ার চেষ্টা করছো। সো সেই অনুযায়ী তুমি ফিট করবে, যে তুমি চুজ করবে যে, আর ওই থিওরিটিক্যালি ওই পেপারটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি ডিফারেন্ট প্যাটার্নগুলোকে চিনে নেওয়া, যে there is something called divide and conquer, there is something called greedy approach, there is something called dynamic programming, তাহলে আমি কোনটা এই প্রবলেমের সলিউশনের জন্য বেস্ট ফিট করতে পারে, তাহলে সেই অনুযায়ী আমি একটা অ্যালগরিদম ডিজাইন করলাম, সেই আমার সলিউশন প্যাটার্নটাকে আমি সেই অনুযায়ী ডিজাইন করলাম। এখানেও তেমনি এই যে কাজগুলো বলছি, যে টার্মিনেশন ডিটেকশন, ডেডলক ডিটেকশন, মিউচুয়াল এক্সক্লুশন ফর ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, যেগুলো আমরা আগামী কয়েক সপ্তাহ ডিফারেন্ট অ্যালগরিদম পড়বো, সেগুলো ব্রডলি 4টে টাইপের হয়। মোটের উপর গরুর রচনার মতো এই 4টেতে কোনটাতে ফিট করছে বুঝে নিলে আমি ওভারঅল তাদের না এই যে ইস্যুগুলো এতক্ষণ বলে এলাম, যে কারেক্টনেস, তার সেফটি, লাইভনেস, ফেয়ারনেস, এটসেট্রা, সিনক্রোনাইজেশন ডিলে, মেসেজ কমপ্লেক্সিটি, এগুলো সম্বন্ধে ইন জেনারেল ওয়ান্স ইটস সিমেট্রিক অ্যালগরিদম, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম হবে। তো সেই রকম, কিন্তু এই ক্লাসিফিকেশন গুলো অ্যানালিসিস অফ অ্যালগরিদমে যা পড়েছিলে তার সাথে মেলে না, কারণ
উদ্দেশ্যটাও আলাদা। ওখানে মূল স্ট্রেসটা ছিল হচ্ছে আমার স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি সেই অনুযায়ী অ্যানালাইজ করে আমি সিস্টেম ডিজাইন করার সময় সেটা মাথায় রাখবো। আর এখানে কাইন্ড অফ হচ্ছে যে প্রবলেম একটা হয়তো আছে, হয়তো দ্য প্রবলেম ইজ ডেডলক ডিটেকশন। আচ্ছা, তার জন্য যদি আমি একটা ডিফিউশন কম্পিটিশন অ্যাপ্রোচে ভাবি, তাহলে হোয়াট কুড বি দ্য সলিউশন আর্কিটেকচার, রাইট? এইবার এই হয়তো ডিফিউশন কম্পিটিশনের উপর একেকজন একেকভাবে ভেবেছে, একটা অ্যালগরিদম তাদের নামে হয়েছে এবং মোটামুটি হচ্ছে কাউন্টলেস। কাজেই আমরা দিস আই অফেন সে যে অ্যানালিসিস অফ অ্যালগরিদমের পেপারে আমি যদি 4 রকম টেকনিক শিখে 5 নম্বরটা বই পড়ে নিজে না শিখতে পারি, তাহলে ওই আমার পড়ানো আর তোমাদের পড়া দুটোই চলে গেছে। কারণ আই এম সিওর যে ঠিক আমি যেমন এখন যেগুলো পড়াচ্ছি এগুলো আমি বিটেক এমটেকে পড়িনি একটাও। আর তেমনি তুমি 10 বছর পরে সময় পেলে কখনো ওই ফেরত আসে হচ্ছে সার্টিফিকেট নিতে ভুলে গেছিলাম স্যার। তো তখন এসে মোটামুটি 10 জনের 9.5 জন যেটা বলে যে সে এখন যেগুলো করছে সেটা কোনোটা এখানে পড়েনি। তো খুব স্বাভাবিক সেটা। কিন্তু কারণ তখন হয়তো তুমি একটা নতুন সলিউশন টেকনিকে যাচ্ছ, যেটা হয়তো এগুলোর একটা কম্বিনেশন। এক্সাক্টলি কোনোটাই এটা না। সো ইট চেঞ্জেস। এমন অ্যালগরিদম আমি পড়াবো, কালকেই আমি এখানেও এখন এই কোর্সটাই পড়াচ্ছি। তো এদের প্রত্যেক স্টুডেন্টকে একটা করে সেমিনার দিতে হয়। তো সেখানে হচ্ছে আমি যা পড়াচ্ছি সেই অ্যালগরিদমটা অবভিয়াসলি তার টপিকে দিচ্ছি না, প্রত্যেকের টপিক আলাদা দিচ্ছি। অন্য একটা অ্যালগরিদম যেটা পড়ানো হয়নি, ওই একই কথা যে আমি তো 10টা পড়ালাম, পড়িয়ে যদি ও 11 নম্বরটা নিজে পড়ে না বোঝে তাহলে আর লাভ কি পড়িয়ে। তা সেটা দিতে গিয়ে কালকেই দেখছিলাম একটা যে আমি তোমাদেরও পড়াবো রেমন্ডস অ্যালগরিদম। আমার ধারণা ছিল ইটস এ ডেড ইস্যু। তো তাতে দেখলাম 2024 একটা পেপার কমপ্লিটলি অন্যভাবে ভেবেছে, মানে সেই রেমন্ডস অ্যালগরিদমের ওপর কাজটা করেছে, হুইচ ইজ মোর ফর ব্লকচেন অ্যান্ড ক্রস চেন এনভায়রনমেন্ট ইউজের জন্য। বাট আই মিন ইট নেভার অকার টু মাই মাইন্ড। আমি এত বছর ধরে এটা পড়াচ্ছি, কাজ করছি, পিএইচডি করাচ্ছি, but it was very interesting. So things are reused. Let's come to this. আমি 4 রকম এদের চিনে নেওয়াটা হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তারপরে একটা পার্টিকুলার সিমেট্রিক অ্যালগরিদম আমরা একটু ডিটেইলে পড়বো, যেটা পরের দিন ল্যাবে করবে। ফার্স্ট সিমেট্রিক অ্যালগরিদম। আচ্ছা, এক্স্যাক্টলি এই অ্যালগরিদমটাই ল্যাবে করবে। আচ্ছা, কিন্তু প্রথমে অ্যালগরিদমটা আমি নামেই চেনাচ্ছি না। সাপোজ আই হ্যাভ these are 5 nodes or 5 friends, M, A, B, C, D. So M is kind of the mastermind. M has a proposal. Can we go for a picnic this Sunday? Now, what M does, M asks this to all his friends, A, B, C, D. তারা প্রত্যেকেই প্রশ্নটা পেল এবং সেই অনুযায়ী উত্তর দিল। ধরো A এবং D তারা ইমিডিয়েটলি জানিয়ে দিল কোনো কাজকর্ম নেই। বি হয়তো একটা অন্য কিছু ভাবছিল, সি অন্য একটা অকুপেশন ছিল, ইভেন্চুয়ালি 4 জনই কনফার্ম করলো। সো দ্য ডিসিশন ইজ, সো ইটস এ পিকনিক অন দিস সানডে। I mean, childish example. But what we do in symmetric algorithm, number one, the decision making is a collective task, and each and every participating node has equal weightage towards converging to a decision, right? Usually, symmetric algorithm hence uses a large number of messages, এবং ওই যে সবাইকে জিজ্ঞেস করছে, সবার কাছ থেকে উত্তর আসছে, ইন ওয়ান গো ইট অ্যাজিউমস যে ওই ডাইরেক্টলি কমপ্লিটলি কানেক্টেড গ্রাফের মতো এম সবাইকে ডাইরেক্টলি প্রশ্নটা পাঠাতে পারছে। তা ইট পুটস এ ওয়েট, I mean message load on the network. Usually it's fast, everybody communicates with everybody. These are very simple and easy to code and implement, right? Negative point বলতে একটাই এখানে, সেটা হচ্ছে যে at a time there could be large number of control messages. মেসেজ বলতে আমরা দুরকম বেসিক্যালি প্রথম থেকে একটু এই জায়গাটায় কনসিয়াসনেস থাকা দরকার অ্যাজ এ স্টুডেন্ট অফ অপারেটিং সিস্টেম। দেখো, ধরো আমি দুটো প্রসেস রান করছি। প্রসেস এ, সে একটা ইন্টারমিডিয়েট রেজাল্ট বের করেছে যেখানে এক্স আর ওয়াই দুটো প্যারামিটার। এবার ও এক্স আর ওয়াই এই প্যারামিটার দুটো পাস করে প্রসেস বি কে কল করছে। প্রসেস বি এক্স আর ওয়াই কে ইনপুট পেল,
কিছু একটা যোগ বিয়োগ গুণভাগ করলো, করে একটা জেড প্রডিউস করলো, ওই জেডের ভ্যালুটা আবার এ কে রিটার্ন করলো, এ ভ্যালুটা পেলো, আবার এ বাকি প্রসেসটা এক্সিকিউট করছে। এই যে এ আর বির মধ্যে তাহলে কমিউনিকেশন হলো, এই ধরো একটা নোডে আছে আর বি আর একটা নোডে আছে, হতেই পারে। তাহলে এই নোড থেকে ওই নোডে মেসেজ গেল ইন টার্মস অফ ওই যে রিকোয়েস্ট ফর এক্সিকিউশন অফ বি, তাতে প্যারামিটার গেল এক্স আর ওয়াই, ওখান থেকে ফাইনালি এক্সিকিউট করার পরে রিপ্লাই এলো জেড, জেডটা আবার এতে এসে পৌঁছলো। এই যে মেসেজ, এটাকে আমরা বলি বেসিক মেসেজ, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি তো কম্পিউটারটা আমরা কিনেছি ইউজ করার জন্য, কাজ করার জন্য, তো কাজ হচ্ছে এ আর বি প্রসেসকে রান করানো। আচ্ছা, কম্পিউটারটা যে ঠিক মতো কাজ করবে তার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে। একটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট বিল্ড করলে সেখানে তুমি তার মতো করে অপারেটিং সিস্টেম বানাতে হয়। আমি আর তুমি যা ডিসকাশন করছি যে এই অ্যালগরিদম লিখবো যাতে মিউচুয়াল এক্সক্লুশন এনশিওরড হবে, তার মানে কোনো এক এ আর কোনো এক পি দুটো প্রসেস একসাথে ঢুকে পড়বে না যে যার ক্রিটিক্যাল সেকশনে। তো এর জন্য হচ্ছে কিছু ক্রস চেক লাগবে, আমাকে মেসেজ এক্সচেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু ওই বেসিক কম্পিউটেশনের মেসেজ না, যে এক্স আর ওয়াই প্যারামিটার পাঠালো, ও রেসিপিয়েন্ট প্রসেস বি সেটা নিয়ে যোগ বিয়োগ গুণভাগ করে জেড প্রডিউস করলো, জেডটাকে রিটার্ন করলো, ওগুলো হচ্ছে বেসিক মেসেজ। আর আমরা যে এই কোর্সে যে মেসেজগুলোর কথা বলবো, যে ধরো ডেডলক ডিটেকশনের জন্য তুমি মেসেজ তুমি অ্যালগরিদমটা লিখছো, সেই অ্যালগরিদমটা বিভিন্ন প্রসেস থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছে, করে ডেডলক কিনা ডিটেক্ট করছে। এই মেসেজগুলো হচ্ছে কন্ট্রোল মেসেজ। কেন? এটা ওএসটা রান করার জন্য লাগছে। তাই ওএস ব্যাপারটাই হচ্ছে বোঝার উপর শাকেরাটি। এমনি আমার একটা মানে সার্ভার কিনেছিলাম, কেনার সময় মনে হয়েছিল প্রচুর কাজ করে ফেলবো, কেনার কিছুদিন পরে বুঝেছি যে ভলিউমের ডেটা এবং যতটা কম্পিউট ইন্টেন্সিভ কাজ, সার্ভারটা আমার কম পড়ে যাচ্ছে। তার মধ্যে আবার অপারেটিং সিস্টেম হচ্ছে ব্যান্ডউইথ খেয়ে নেয়। সো ওয়ান মেজর ইস্যু হিয়ার ইজ দ্যাট যে নাম্বার অফ কন্ট্রোল মেসেজকে কম রাখা। তেমনি আর একটা মেজর ইস্যু হচ্ছে যে অ্যালগরিদম নিডস টু বি সিম্পল, কারণ ওএসসি যদি ডিসিশন মেকিং এর জন্য প্রচুর কম্পিউট করে, তাহলে তো কম্পিউট করার জন্য তো আমার সেই প্রসেসর লাগছে, তাহলে তো আমি সেখানেও রিসোর্স খেয়ে ফেলছি। সো আমরা যে এত রকম অ্যালগরিদম পড়বো, এইগুলোই আমরা কম্পেয়ার করব ইউজিং দোজ মেট্রিক্স। কোনো প্রশ্ন আছে? আর এই প্রশ্ন না করলে বয়স হয়েছে, এখন এত টানা বকে যেতে গেলে অসুবিধা হয় না? So symmetric algorithm এই কথাগুলো আমি আগেই বললাম, decisions are taken collectively, simple to understand, large number of messages are exchanged between participating processes. Next is diffusion computation. Symmetric algorithm এর একটা এক্সাম্পল নিয়ে আমরা ক্লাসটা শেষ করব, তার আগেই বাকি তিনটে চিনে নিই। ডিফিউশন কম্পিউটেশন। ডিফিউশন বলতে আমার ধারণা, আমার অন্তত ছোটবেলা থেকে এই ছবিটাই চোখে আসে, যে স্কুলের কেমিস্ট্রি ল্যাবে একটা সুন্দর বিকার, তার মধ্যে কতগুলো কপার সালফেট, তার ছোট ছোট ক্রিস্টাল ফেললে আস্তে আস্তে কালারটা ছড়িয়ে পড়তো। সো দ্যাটস দ্য প্রসেস অফ ডিফিউশন। কেমিস্ট্রির লোকেদের মতে হচ্ছে molecules of one process is getting into the intermolecular space of other chemical. যেমন এখানে হচ্ছে কপার সালফেটের মলিকিউল গুলো ওয়াটার মলিকিউলের মধ্যে ছড়িয়ে পড়ে, পড়ে আস্তে আস্তে ওটা যে পাত্রটা রেখেছি তার ভ্রিম অব্দি আসে। তা এসেনশিয়ালি হচ্ছে আমার এখানে what task needs to be done। ধরো এই যে সিমেট্রিক অ্যালগরিদম একটু আগে দেখলাম না, তা আমার যদি একটা লার্জ এনভায়রনমেন্ট হয় যেখানে এন এর ভ্যালুটা খুব বেশি, নাম্বার অফ নোডস খুব বেশি, সেখানে ওই প্রতিটা ডিসিশনের জন্য সবাই সবার সাথে ডাইরেক্টলি মেসেজ এক্সচেঞ্জ করবে, দ্যাট মেবি ইউ আর আস্কিং ফর টু মাচ। কারণ লজিক্যাল টোপোলজিতে তুমি সবাই সবার সাথে কানেক্টেড ধরলেও ফিজিক্যালি কিন্তু হয়তো এ থেকে বি তে পৌঁছতে গেলে মাঝের তিনটে নোড দিয়ে হপ করে যেতে হয়, কাজে ওটাকে ইমপ্লিমেন্ট করতে অনেক মেসেজ এক্সচেঞ্জ করতে হবে, এবং দ্যাট মে বি টু চ্যালেঞ্জিং। Here is an alternative approach. কি বলছে ডিফিউশন কম্পিটিশন? Just like salt diffuses in water, the computation problem starts spreading from one node, which is called initiator. Growth phase and shrinking phase. Growth phase এ আমরা প্রবলেমটাকে পার্কুলেট করি, পুরো সিস্টেমের মধ্যে প্রবলেমটা স্প্রেড করে, and then
if the nodes that are participating that receive the query from other nodes do their bit of computation and they start replying back to the node from which they heard about the problem. ইনিশিয়েটরের কাছে এই পার্শিয়াল সলিউশনগুলো এসে পৌঁছায়, ফাইনাল সলিউশনটা বিল্ড হবে আবার ইনিশিয়েটরে, রাইট? তো অফকোর্স মানে ইনিশিয়েটর হ্যাজ এ ক্রিটিক্যাল রোল, কিন্তু দেখো এখানে আমরা কোনো সেন্ট্রালাইজড কন্ট্রোল নয় এটা, কারণ এই কারেন্ট রানে হয়তো এই নোডটা ইনিশিয়েটর, পরের রানে হয়তো অন্য একটা নোড ইনিশিয়েটর, এমন তো বলছি না যে সবসময় এই পার্টিকুলার অ্যালগরিদমটা এই পার্টিকুলার নোড থেকে ইনিশিয়েট করতে হবে। হ্যাঁ, ইনিশিয়েটরের একটা প্রপার্টি থাকতে হবে, যেটা আগের দিন তোমরা ল্যাবে করেছো, যে আমি যদি চাই পুরো নেটওয়ার্কে প্রবলেমটা ছড়িয়ে দেবো, তাহলে আমার এমন একটা নোডকে ইনিশিয়েটর বাঁচতে হবে যেখান থেকে আমি বাকি সব নোডে রিচ করতে পারবো। এক্স্যাক্টলি এটাই তো আমরা আগের দিন করেছো তো, তাই না? হ্যাঁ স্যার। আগের দিনের অ্যাসাইনমেন্টটা এটাই ছিল যে আমি কোন নোডগুলোকে ইনিশিয়েটর হিসেবে বাঁচতে পারি। ওকে, তো এখানে একটা জিনিস আছে, এখানে হচ্ছে ধরো তাহলে কোনো একটা নোড, আগে যদি তোমরা ল্যাবের এক্সপিরিয়েন্সেও এটা বুঝবে, যে ধরো আমি যদি কোনো একটা নোডকে ইনিশিয়েটর বাছি, তাহলে সে তার নেইবারদের জানালো। নাও ওয়ান অফ দ্য নেইবার্স অর ইভেন মোর দ্যান ওয়ান, সেটা ইন ডিগ্রি হয়তো 2 বা 3, তাহলে ইভেনচুয়ালি হচ্ছে ওই নোডটা সে যদি ইনিশিয়েটরের নেইবার হয়, তাহলে ইনিশিয়েটরের কাছ থেকে যেমন জানছে তেমনি তার অন্য কোনো নেইবারের কাছ থেকেও জানবে। নট নেসেসারিলি সে সবার আগে ইনিশিয়েটরের কাছ থেকে খবর পাবে। কেন? কারণ দেয়ার কুড বি হেভিয়ার কনজেশন অন দ্যাট পার্টিকুলার পাথ। হয়তো এর 3টে নেইবার বি সি ডি, এ ইনিশিয়েটর, এ বি সি ডি কে প্রবলেমটা পাঠালো, নাও এ থেকে সিতে পৌঁছে গেল। এবার এ থেকে বিতে কনজেশন এত বেশি যে এ থেকে বিতে পৌঁছানোর আগে বি আবার সি এরও নেইবার। তো সি রিসিভ করার পরে সে যখন তার নেইবারদের পাঠাচ্ছে, ধরো এক্স পি আর বি, দেখা গেল ওই সি ঘুরে বিতে আগে পৌঁছে গেছে। হতেই পারে, মানে এটা তো ডিপেন্ড করছে ওই মুহূর্তে কনজেশন কতটা তার উপর। তো যে কোয়েরিটা সেন্ড করে সে কিন্তু জানে না যে রেসিপিয়েন্ট এই রাউন্ডের এক্সিকিউশনে কোন রেসিপিয়েন্ট তার কাছ থেকেই প্রথমবার প্রবলেমটা শুনবে। কিন্তু এই প্রথমবার শোনা আর একই প্রবলেম রিপিটেডলি নেটওয়ার্কের অন্য নোডের কাছ থেকে পাওয়া হবেই। আমার যদি ইন ডিগ্রি 5 হয়, তাহলে আমি হয়তো 5 জন নেইবারের কাছ থেকেই আলটিমেটলি প্রবলেমটা শুনবো। কিন্তু ধরো কোয়েরিটা কিরকম? কোয়েরিটা সিম্পলি বলেছে হচ্ছে যে সে এভরি নোড কিপস আ কাউন্ট অফ say account of number of messages that it has sent, right? তার মানে ওই নোডে যা প্রসেস আছে সেই প্রসেসগুলো সব মিলিয়ে কতগুলো মেসেজ পাঠিয়েছে এই কাউন্টটা আমি ধরে নিচ্ছি প্রতি নোডে আছে, রাইট? আপাতত নোড পিছু যদি n নাম্বার অফ নোড বলি, n নাম্বার অফ সাইট বলি, তার মানে প্রতিটা সাইটে অন্তত একটা করে প্রসেস আছে। একটা সাইটে একটা প্রসেস না থেকে 10টা থাকলে তা নিয়ে আমি খুব চিন্তিত না। ওটা হচ্ছে ওই যে বেসিক ওয়েসটা পড়ে এসছো সেটা ওটা সামলে নেয়, ওই 10টা প্রসেসের স্টেট রেকর্ড করা ইত্যাদি ইত্যাদি। আমি পরে আসবো এই ইস্যুগুলোতে আবার। কিন্তু আপাতত হচ্ছে আমি যখন বাই ডিফল্ট আমি যদি n নাম্বার অফ প্রসেস বলি, তাহলে ধরে নেবে হচ্ছে n নাম্বার অফ প্রসেস ইন দ্যাট মেনি নাম্বার অফ সাইটস। প্রতিটা প্রসেস আলাদা আলাদা সাইটে আছে। একই সাইটে দুটো প্রসেস থাকলে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই, থাকতেই পারে, কিন্তু একই সাইটে থাকা প্রসেসগুলো নিয়ে আমি কনসার্ন না। কেন কনসার্ন না পরে বুঝবে, ওই থিওরিটিক্যাল ইস্যুগুলো স্কিপ করেছি এখন ল্যাবে তাড়াতাড়ি যাওয়ার জন্য। কামিং ব্যাক টু দিস ইস্যু, তাহলে যে প্রবলেমটা ইনিশিয়েট করছে উদ্দেশ্য কি? পুরো সিস্টেমে সব মিলিয়ে ডিফারেন্ট নোড থেকে কতগুলো মেসেজ পাঠানো হয়েছে। যে নোডটা ইনিশিয়েট করছে প্রবলেমটা তার কাছেও একটা কাউন্ট আছে, সে তার লোকাল কাউন্টে 5 লেখা আছে। তার মানে হচ্ছে লাস্ট টাইম যখন এরকম আর কি, যেমন আমাদের দেশে 10 বছর পর পর সেন্সাস হয়, আমি ধরে নিচ্ছি এই কাজটা হচ্ছে এভরি ডি টাইম ইন্টারভেল পর পরে একটা স্টক টেকিং হয়। তা জাস্ট নো যে ডিফারেন্ট নোডের লোড কি। তা লাস্ট যে স্টক রেকর্ডিং হচ্ছে তারপরে ও জানে
যে নোড থেকে ইনিশিয়েট করছি যে এখান থেকে মোট 5খানা মেসেজ পাঠানো হয়েছে, ফাইন, লোকাল ভ্যালুটা হচ্ছে 5। ওই 5 বললে তো আর পুরো সিস্টেমের সবকটা নোড থেকে কটা মেসেজ পাঠানো হয়েছে এটা জানা যাবে না। কাজেই ও 3টে নেইবারকে দেখতে পাচ্ছে। ইনিশিয়েটার এ, সে বি সি ডি কে দেখতে পাচ্ছে, বি সি ডি 3জনকে জিজ্ঞেস করলো, ফাইন। অন রিসিপ্ট অফ দিস রিকোয়েস্ট, এটা যদি এই রাউন্ডের প্রথম রিকোয়েস্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এনগেজিং কোয়েরি। এটাকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, অন্যগুলোকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। কেন? ধরো একটা রিসিপিয়েন্ট নোড, সেই নোডটা যে সাইটকে রিপ্রেজেন্ট করছে সেই সাইটের মোড যে প্রসেসগুলো আছে তারা সব মিলিয়ে লাস্ট বার এরকম কাউন্ট হওয়ার পরে নতুন করে 7টা মেসেজ পাঠিয়েছে। এখন এই নোডে এই কোয়েরিটা এসে পৌঁছলো প্রথমবার, আমি জানি 7টা মেসেজ পাঠানো হয়েছে, তারপরে দ্বিতীয়বার, তারপরে তৃতীয়বার, বিভিন্ন নেইবারের কাছ থেকে আসছে। আমি যদি প্রত্যেককেই বলি আমি 7টা পাঠিয়েছি, আমি 7টা পাঠিয়েছি, আমি 7টা পাঠিয়েছি, তাহলে আমি 5 জনকে উত্তরটা দিলে আমার এখান থেকে কতগুলো মেসেজ গেছে তার কাউন্ট হয়ে যাবে 35 7-এর বদলে, ঠিক কি না? আমি কি বলছি বোঝা গেল? হ্যাঁ, কাজে আমি প্রথম জনকে ঠিক উত্তরটা দেব, ওটা হচ্ছে এনগেজিং কোয়েরি, তার এনগেজিং রিপ্লাই। ঠিক এখানে এইটুকু দিলেই হবে না, আমি আসছি সেটাই। কিন্তু ডেফিনেটলি পরের লোকগুলোকে আর ওই 7 বলবো না, তাদের কনসিয়াসলি বলবো এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে নন এনগেজিং রিপ্লাইটা হবে হচ্ছে 0, যাতে কিনা আমার যে কাউন্টটা সেটা একবারই কাউন্টেড হয়, মাল্টিপল টাইমস কাউন্টেড না হয়। এবার ব্যাপারটা বোঝো, কোয়েরিটা যে পাঠাচ্ছে সে কিন্তু জানে না রেসিপিয়েন্টের কাছে এটাই ফার্স্ট কোয়েরি হিসেবে পৌঁছবে নাকি এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ অন্য কোনো মানে কোয়েরি হিসেবে পৌঁছবে। কাজে যে পাঠাচ্ছে সে 3 জনকে পাঠিয়েছে, যেমন ইনিশিয়েটার আমার এক্সাম্পলে এ বি সি ডি কে পাঠিয়েছে। এ তাহলে ওই 3টে রিপ্লাইয়ের জন্যই ওয়েট করবে, ওর কাছে 3টেই ইম্পর্টেন্ট। হতে পারে যে সি আর ডি তারা প্রথমবার কোয়েরিটা এর কাছ থেকেই পেল, বি একটু আগে যা বলছিলাম যে বি উদ্দেশ্যে এ কোয়েরিটা পাঠিয়েছে, কিন্তু ওইদিকে এত কনজেশন ছিল যে কোয়েরিটা এ থেকে সি হয়ে বিতে পৌঁছেছে। কাজেই বি যখন সেসব দিয়ে এর উত্তরটা পাবে, কোয়েরিটা পাবে, ও ইমিডিয়েটলি উত্তর পাঠিয়ে দেবে 0। একে বলে নন এনগেজিং রিপ্লাই। তাহলে এ দেখলো কি আমি 3 জনকে প্রশ্ন করেছি, একজন উত্তর পাঠিয়ে দিয়েছে, বাকি দুটোর জন্য ওয়েট করবে। এবার বাকি 2 জন কি করছে, অর্থাৎ যাদের কাছে এটা এনগেজিং কোয়েরি। দেখো আমার সমস্যাটা কি ছিল, আমি পুরো নেটওয়ার্কে সবকটা নোড থেকে মোট কতগুলো করে মেসেজ পাঠানো হয়েছে এটার কাউন্ট চাইছি। লাস্ট বার এরকম যখন অ্যালগরিদমটা রান করেছিল তখন যা এসেছিল তারপরে নতুন করে আর কবার পাঠানো হয়েছে, আর কটা মেসেজ গেছে। তাহলে এ যখন প্রসেসটা ইনিশিয়েট করে বি সি ডি কে পাঠালো, তখন ওই যে বি সি ডি তারা পটপট করে উত্তর দিয়ে দিল, এটা হলে তো পুরো নেটওয়ার্কে ইনফরমেশনটাই গিয়ে পৌঁছলো না। কাজে এনগেজিং কোয়েরি, অর্থাৎ প্রথমবার এই রাউন্ডে কোয়েরিটা পেয়েছি, রেসিপিয়েন্ট কি করে, সে কোয়েরিটাকে আবার ফরওয়ার্ড করে তার নেইবারদের, এবং কতজনকে ফরওয়ার্ড করলো তার একটা কাউন্ট রাখে। ঠিক যেমন ইনিশিয়েটার কাউন্ট রেখেছে আমার এক্সাম্পলে 3, তেমনি ধরো সি এর থেকে পেয়েছে, সি এর ধরো 4টে নেইবার আছে আদার দেন এ, এ কে ফেরত পাঠাবে না কারণ ও তো এর কাছ থেকে পেয়েছে, সি এর 4টে নেইবারকে ও পাঠালো, একটা তার মধ্যে বি আমরা আগে বলছিলাম। তো সি এবার এই 4টে উত্তরের জন্য ওয়েট করবে। ও যাদের পাঠাচ্ছে এমন হতেই পারে একটা কমন আছে ডি এর সাথে, একটা কমন আছে এর সাথে, ও যাদের পাঠাচ্ছে তাদের মধ্যে কারুর কাছে ওর কোয়েরিটাই আগে গিয়ে পৌঁছতে পারে অথবা অন্য কোনো সোর্স থেকে আসতে পারে। রেসিপিয়েন্ট জানে কোনটা এনগেজিং কোয়েরি, তার এগেইনস্টে আমি কি করব, আর নন এনগেজিং কোয়েরি সেটা চিনে নিয়ে ডামি রিপ্লাইটা পাঠাতে হবে। আমার এই প্রবলেমের জন্য ডামি রিপ্লাইটা হচ্ছে 0, আর এনগেজিং রিপ্লাইটা তখনই পাঠাতে পারবো না। I'll send this query to my neighbors and wait for that many replies. রিপ্লাইগুলো যখন আসবে, কোনো একটা সময় তো আসবে, ওইগুলো যে নাম্বারগুলো আমার ডিফারেন্ট নোট বলছে তার মধ্যে কোনোটা 0 হতে পারে, কারণ সত্যিই তার কাছে হয়তো কোনো নেই বা তার নেটওয়ার্কে কোনো মেসেজ পাঠানো হয়নি, অথবা ওটা ডামি রিপ্লাই, ওই জন্য 0।
যাই হোক, যাই উত্তর আসুক না কেন আমি সেইগুলো যোগ করব। তার সাথে যে নোটটা রিসিভ করেছিল কোয়েরিটা সেখান থেকে যদি কিছু মেসেজ দিয়ে থাকে সেই ভ্যালুটাও যোগ হবে, দিয়ে টোটালটা হচ্ছে অ্যাজ এনগেজিং রিপ্লাই যার কাছ থেকে প্রশ্নটা এসেছিল তার কাছে ফেরত যাবে। ইজ দিস ক্লিয়ার? এই এনগেজিং রিপ্লাই, এনগেজিং কোয়েরি, এনগেজিং রিপ্লাই, নন এনগেজিং কোয়েরি, নন এনগেজিং রিপ্লাই। স্যার এই গ্রাফটা তো ফুললি কানেক্টেড হবে না। না, এইটা না ইভেন্চুয়ালি একটা ট্রির মতো হবে। গ্রাফটা ফুললি কানেক্টেড দরকার নেই। ইনিশিয়ালি গ্রাফটা হ্যাজ টু বি কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ মানে যে কোনো একটা নোড থেকে অন্য যে কোনো একটা নোডে একটা পাথ আছে। ফুললি কানেক্টেড হলে তো প্রথম নোডটাই সবাইকে ডাইরেক্টলি পাঠিয়ে দিত। ফুললি কানেক্টেড না, কারণ এটা ধরে নিচ্ছি আমরা এই টেকনিকটা আমরা ইউজ করব যখন হচ্ছে নেটওয়ার্কটা অনেক বড়। ফুললি কানেক্টেড হওয়াটা পসিবল না, কিন্তু কানেক্টেড হতে হবে। তার মানে মানে নেটওয়ার্ক যদি পার্টিশন হয়ে থাকে তাহলে এটা কাজ করবে না। ওকে স্যার। তাহলে এসেনশিয়ালি আমি একটু এগোই, তারপরে আর এরপরে আমরা যখন এক একটা করে এক্সাম্পল নেব অফকোর্স দ্যাট উইল বি ক্লিয়ারার, কিন্তু স্কিমটা একটু ওভারঅল জেনে রাখলে না মানে দুটো মিশে গেলে তখন সুবিধা হবে। ও আচ্ছা, এটা তো ডিফিউশন কম্পিটিশন, তাহলে এই ব্যাপারটা এরকম হবে, তখন অ্যালগরিদমটা আবার বুঝতে সুবিধা হবে, খাঁচাটা মোটের ওপর মাথায় ঢুকলে। সো এক এক করে আসি। Partial results are queued in a node till all the sort tasks are done. ওই যে যেটা বলেছিলাম, এর কাছ থেকে সি পেলো, সি চারটে তার নেইবার আছে নতুন এছাড়া, তাদের সবাইকে পাঠিয়েছে। ওই এক এক করে উত্তরগুলো এলে সেগুলো যোগ করবে যতক্ষণ না চারটে উত্তরই আসে। আচ্ছা, lower message complexity as compared to symmetric algorithm in the sense that at a time সবাইকে তো মেসেজ কোয়েরিটা পাঠাচ্ছি না, সব মিলিয়ে নাম্বার অফ মেসেজেস কি হবে সেটা পরে ডিসকাস করব। ফল্ট টলারেন্ট, কি সেন্সে ফল্ট টলারেন্ট? অত এর থেকে সি এর লিঙ্কটা ফেল করছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমি যদি একদম অরিজিনাল যে টোপোলজিটা সেটাই যদি স্প্যানিং ট্রি গোত্রের হয় তাহলে ফল্ট টলারেন্স থাকবে না। কিন্তু নর্মাল একটা গ্রাফ হলে একটা লিঙ্ক ফেল করলেও অন্য একটা পাথ দিয়ে মেসেজটা চলে যাবে, কাজে দিনের শেষে আমার কম্পিউটেশনটা কমপ্লিট হবে। আচ্ছা, এই ছবিগুলো হচ্ছে ওর একটা চাইল্ডিশ এক্সাম্পল, এর থেকে আর একটা বড় বেটার এক্সাম্পল পরে এঁকেছি। আমি ভেবেছিলাম এগুলো ইরেজ করে দেবো, যা রেখেছি যখন বলি। ধরো এটা একটা যুদ্ধক্ষেত্র, মানে মানে আমার না ছোটবেলাতে যে খাতা পেন্সিলে আঁকতাম, তারপর আঁকাটার কোনোদিন তেমন এগোয়নি। তো এই যে ট্রায়াঙ্গেলের মতো দেখছো ওগুলো হচ্ছে ছোট ছোট পাহাড়। তো দিস 4 লেফটেন্যান্টস L1, L2, L3, L4 এরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ও জেনারেল সবাইকে দেখতে পাচ্ছে। ওর মাথায় ঢুকেছে যে আমার কাছে মোট আমাদের কাছে অরাউন্ড অ্যামুনিশনস আছে। তাহলে ও সবাইকে দেখতে পাচ্ছে, সবাইকে প্রশ্নটা করলো। আচ্ছা, এবার এমন হতে পারে যে এই পাহাড়টা নেই, অর্থাৎ L3, L4 এরা কিন্তু ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে। তা যদি পারে তাহলে ধরো L4 এই পেলো, L4 টাক করে উত্তর দিয়ে দিল, তাহলে ব্যাপারটা মিটবে না। কারণ একইভাবে L4 হয়তো চারজনকে দেখতে পাচ্ছে যাদের জেনারেল দেখতে পাচ্ছে না। তো L4 তাহলে এই চারজনের একজনের ক্ষেত্রে L3, ওই পাহাড়টা তুলে নিয়েছি আমি, তা L4 তাহলে চারজনকে পাঠালো। এইভাবে আর এই যে L3 কে যে কোয়েরিটা জি পাঠিয়েছিল, L3 যদি প্রথম কোয়েরিটা L4 এর কাছ থেকে পায় তাহলে ওই L3 কে অ্যাকচুয়ালি উত্তরটা দেবে না, ঠিক উত্তরটা L4 কেই দেবে, কাছ থেকে প্রথমটা পাবে। ওই ধরে নিলাম আর কি এটা পরে আসছে, জি এর কাছ থেকে যে কোয়েরিটা L3 পরে পেয়েছে তার আগে L4 ওকে জানিয়ে দিয়েছে, ওই জন্য ডামি রিপ্লাই দিয়ে দেবে, তাই এটা রেড অ্যারো দিয়েছি। মানে ও অ্যাকচুয়ালি উত্তরটা ওকে দেবে না, কারণ ওর কাছে হয়তো 50 রাউন্ড অ্যামুনিশন আছে, তাহলে ও তো তিনজনের কাছ থেকে প্রশ্নটা পেলো, তিনজনকে 50 বলে 150 গোনা হয়ে যাবে। কাজে ও ডামি রিপ্লাই দিয়ে দিল জেনারেলকে 0, কারণ ও জানে 50 অলরেডি হচ্ছে আরেকজন জিজ্ঞেস করেছিল তাকে রিপোর্ট করেছে। এরকম ধরো পুরো যুদ্ধক্ষেত্রটা যদি এরকম ছড়িয়ে থাকে তাহলে এরকম আস্তে আস্তে প্রবলেমটা ছড়িয়ে আসবে। এর থেকে একটু বেটার এক্সাম্পল হচ্ছে এটা। ধরো এইটা একটা এরকম গ্রাফ এবং ডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, এই প্রত্যেকটা ভার্টেক্সের একটা মানে ওয়েট আছে, আমি এই টোটাল ওয়েটটা সাম পেতে চাইছি। এম তার ওয়েট হচ্ছে 6, এ হচ্ছে 9, বি হচ্ছে 13, সি হচ্ছে 3, ডি হচ্ছে 5। আচ্ছা, ধরো এম ইনিশিয়েটার, এম প্রশ্ন করলো, প্রশ্নটা ডাইরেক্টলি এম চারটে নেইবারকে করতে পারবে এবিসিডি,
এই এবিসিডি যদি উত্তর দিয়ে দেয় 9, 13, 3 আর 5, তাহলে কি পুরো ছবিটা আসবে এম এর কাছে? আসবে না। সো দ্য প্রবলেম নিড টু বি ডিফিউজড, দ্যাটস দ্য গ্রোথ ফেজ। তাহলে ধরা যাক এখানে আমি আমার মতো করে একটা ধরেছি, তুমি তোমার মতো খাতায় এঁকে অন্যরকম ধরতে পারো। এম জানে ও 4 জনকে প্রশ্নটা পাঠাচ্ছে, সো কিপস এ কাউন্ট 4। ও 4টে উত্তরের অপেক্ষা করবে, ওই 4টে উত্তর এলে তার সাথে 6 যোগ করবে, করে ও টোটাল সংখ্যাটা পাবে। ফাইন। এবার ধরো এই যে সি, এম এর কাছ থেকেও প্রশ্নটা আসছে, ডি এর কাছ থেকেও প্রশ্নটা আসছে। ডি বাই দ্য ওয়ে, ডি এর আদার দ্যান এম 3টে আউট ডিগ্রি 3, তাহলে ও প্রশ্নটা 3 জনকে পাঠিয়েছে। ওয়ান অফ দেম ইজ সি, সি আই জে। সি এর কাছে প্রশ্নটা হয় এম এর কাছ থেকে, না হয় ডি এর কাছ থেকে, কোনো একটা প্রথম। আমি ধরে নিলাম প্রথম ও সি এর কাছ থেকেই পাচ্ছে, ওই জন্য ওই এই লাইনটা হালকা করে দিলাম। তাহলে ও সি কে এনগেজিং রিপ্লাই দেবে, ডি কে এম কে জানিয়ে দেবে 0। ওকে, আপাতত এগোই। ডি তাহলে 3 জনকে পাঠিয়েছে, ডি ইজ ওয়েটিং ফর দ্যাট মেনি রেসপন্সেস। ফাইন। আচ্ছা, এবার ধরো এই যে আই, এ কোয়েরি ডি এর কাছ থেকেও পাচ্ছে, সি এর কাছ থেকেও পাচ্ছে। এই ডটেড লাইনটা ইন্ডিকেট করছে ও ফার্স্ট কোয়েরিটা ডি এর কাছ থেকে পেয়েছিল। মানে আমি এরকম অ্যাজিউম করেছি, এরকম কোনো আইন নেই, কিন্তু ইভেনচুয়ালি দেখো এই গ্রাফটা একটা ট্রি এর চেহারা নিচ্ছে। ট্রি ইন দ্য সেন্স কি, যে কোনো একটা নোড একজনের কাছ থেকেই এনগেজিং কোয়েরিটা পেতে পারে। সি ফার্স্ট কোয়েরিটা ডি এর কাছ থেকে পেতে পারে, বা এম এর কাছ থেকে পেতে পারে, দুজনের কাছ থেকে পেতে পারে না। বি ফার্স্ট কোয়েরিটা এম এর কাছ থেকে পেলো, ও কোয়েরিটা পাঠালো এফ এইচ জি কে, জি বি এর কাছ থেকে কোয়েরিটা পাওয়ার আগে সি এর কাছ থেকে পেয়ে গেছে। ও একই সাথে বি আর সি এর কাছ থেকে পেতে পারে না, মানে একই সাথে যদি হয়ও, দ্যাট উইল বি আ ইজি ওয়ে অফ ব্রেকিং দ্য টাই। আরবিট্রেশন ইজ নট এ সিরিয়াস ইস্যু। সো ইভেনচুয়ালি ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে যে প্রত্যেকটা রিসিপিয়েন্ট ও জানে যে this is the source from which I received the first query. Like N knows it got the first query from H. Genuine reply টা H কে দেবে 7, আর O কে পাঠাবে হচ্ছে 0, dummy reply. By the way, N has a out degree 0. So that's the end of growth phase, মানে at least as pertinent to N. তাহলে N কাউকে এটা পাঠানো নেই, ও এনগেজিং রিপ্লাই এর এগেইনস্টে উত্তর পাঠাবে 7, নন এনগেজিং তো ইমিডিয়েটলি পাঠিয়ে দেবে 0। আমি যদি এগোই তাহলে এইগুলো হচ্ছে 0 মার্ক করেছি, যেগুলো নন এনগেজিং। দেখো এগুলো সব 0 মার্ক করা, মানে এই যে জে এর কাছ থেকে কে পাবে তখনই উত্তর পাঠিয়ে দেবে 0 যখন পেয়েছে। বাকি যেগুলো পড়ে আছে তার মানে এন উত্তরটা পাঠাবে। দেখো খেয়াল করে প্রত্যেকের একটাই এনগেজিং কোয়েরির পাথ আছে, তারপর ট্রিটা ফরমেশন হয়ে গেছে। এফ ঠিক উত্তরটা পাঠাবে বি কে, এ কে উত্তর পাঠাবে 0। এনি ড্যাম নোট যেটাতে এই যে পি মাঝখানে আছে বেশ ঘন জায়গায়, পি দুজনকে কোয়েরি পাঠিয়েছিল, তার একটা ডামি উত্তর পেয়ে গেছে, আর একটা পাবে 7 জেনুইন উত্তরটা। সো পি ইজ ওয়েটিং ফর 2 রেসপন্সেস। এই দুটোই যখন এসে পৌঁছবে তখন পি উইল অ্যাড 0 প্লাস 7 প্লাস 8 দিয়ে মোট 15 হলো। এই 15 অ্যান্সারটা পি পাঠাবে সি কে, সি উইল ওয়েট 0, এদিক থেকে আসবে 15, আর একটা উত্তর আসছে জি এর কাছ থেকে। ইন্টারেস্টিং, জি অনেক ওপরে আছে, কিন্তু জি বেসিক্যালি আর কাউকে দেখো এনগেজিং কোয়েরি পাঠায়নি। জি কোয়েরিটা কিউ কে পাঠিয়েছিল, কিউ এর কাছ থেকে ইমিডিয়েটলি উত্তর পেয়েছে 0। সো জি এই 11টাই পাঠাবে সি কে। সো সি ইজ গেটিং দ্য অ্যান্সার 11, এদিক থেকে আসবে 7, ওদিক থেকে 0 চলে এসছে। তাহলে সি হচ্ছে 11 প্লাস 7 18 প্লাস 3 21, এটা ডি কে পাঠাবে। ডি ওয়েটস ফর, ডি ইনফ্যাক্ট 3 জনকে পাঠিয়েছে, 3টেই এনগেজিং কোয়েরি হয়ে গেছে। সো ডি ইজ ওয়েটিং ফর আদার রেসপন্সেস। ইভেনচুয়ালি যা আসবে সবার সাথে 5 যোগ করবে, করে একে পাঠাবে। এম 4 জনকে কোয়েরি পাঠিয়েছিল, একজন পাঠিয়ে দিয়েছে নন এনগেজিং রিপ্লাই 0, বাকি 3 জন পাঠাবে। সো ইভেনচুয়ালি এই আমি যেভাবে লিখেছি এটা নিজের মতো খাতায় একটা এক্সাম্পল রাখবে, তাতে প্র্যাকটিস করে দেখে নেবে। আমার এটা বা বইয়ে দেখা ইজ নেভার, মানে ওই তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করবে না। এখানে দেখো শেষের দিকে পৌঁছে গেছি, তো 26 রিপ্লাই আসছে ফ্রম এ টু এম, 35 রিপ্লাই আসছে ফ্রম বি টু এম, সি টু এম 0,
ডি টু এম এখনো দেখায়নি 72, তাহলে ফাইনালি এম কাউন্টটা পাবে হচ্ছে 26 প্লাস 35 প্লাস 0 প্লাস 72 প্লাস 6 139। দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ মেসেজেস সেন্ড। আই মিন এটা মেসেজ, এটা তো আমি বলেছিলাম প্রত্যেকটা নোডের একটা ওয়েট আছে, আমি টোটাল ওয়েট অফ দ্য গ্রাফ জানতে চাইছিলাম, সেটা হচ্ছে 139। কোন ওয়েট, কোন নোডের ওয়েট দুবার কাউন্ট হয়। ইজ দিস ক্লিয়ার? অ্যাপ্রোচটা বোঝা গেল? প্রবলেমটা একটা নোড থেকে সব জায়গায় ছড়াবে, এটার জন্য ঠিক নোড বাঁচতে হবে, যেটার প্রোগ্রাম তোমরা আগের দিন লিখেছো। এমন নোড বাঁচতে হবে যেটা থেকে সবকটায় পৌঁছতে পারবে। ওকে, এটা গেল ডিফিউশন কম্পিউটেশন। টোকেন বেসড অ্যালগরিদম, মিউচুয়াল এক্সক্লুশন ছাড়া অন্য কোনো প্রবলেমের জন্য টোকেন বেসড অ্যালগরিদম ইউজড হয় আমি দেখিনি। অ্যাজ আ নেম সাজেস্ট, এখানে ধরো আমি সেই দুটো বেসিক ইস্যু বলেছিলাম, লাইভনেস আর সেফটি। মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে লাইভনেস মানে কি, যে কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে, তাহলে ইভেনচুয়ালি তাকে ঢুকতে দিতে হবে। সেফটি মানে কি, দুটো প্রসেস একসাথে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে পড়লে সর্বনাশ, এটা যাতে না হয়। আমার অ্যালগরিদম যাই করুক না কেন, দুটোকে একসাথে ঢুকতে দেবে না। তা টোকেন বেসড এর ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশনের সুবিধা কি না, প্রতিটা রিসোর্স পিছু একটা টোকেন। একটা রিসোর্সের যদি 3টে ইনস্ট্যান্স হয় তাহলে 3টে টোকেন। কোনো একটা প্রসেস রিসোর্সটাকে পেতে গেলে আগে টোকেনটাকে পেতে হবে। তাহলে ন্যাচারালি সেফটি ইজ ইনহেরেন্টলি প্রোটেক্টেড, কারণ টোকেন তো একটাই আছে, কাজে দুটো প্রসেস তো টোকেনটা পেতে পারে না। যেহেতু দুটো প্রসেস টোকেনটা পেতে পারে না, কাজে দুটো প্রসেস একসাথে তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। সো টোকেন বেসড অ্যালগরিদমে শুধু লেখার সময় আমায় এনশিওর করতে হবে যে লাইভনেসটা থাকছে, তো লাইভনেসটা থাকলেই অ্যালগরিদমটা কারেক্ট, রাইট? আমরা টোকেন বেসড গোটা দুয়েক অ্যালগরিদম পড়ব, একটা রিং টোপোলজির ওপর, আর একটা হচ্ছে একটা কাইন্ড অফ ট্রি টোপোলজির ওপর। সো এন্ড উইল চেক যে সেক্ষেত্রে হাউ আই মিন good or bad are the approaches. এটা বলে দিয়েছি যা বলার। এজ চেজিং অ্যালগরিদম, আচ্ছা এখানে না এজ চেজিং লিখেছি আমি তাই লিখতে চাই। আমি আগের দিন কি কোনো বইয়ের নাম বলেছিলাম না? সিংঘলের বইটা বলেছি না? স্যার পিকে সিনহা বলেছিলেন। পিকে সিনহা বলেছি, আর একটা বই আছে সেটাও লাইব্রেরিতে আছে, দেখবে সিংঘল অ্যাডভান্স অপারেটিং সিস্টেম। সিংঘল নিজে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মানে ভেরি এমিনেন্ট রিসার্চার। সিংঘলের কোনো অ্যালগরিদম আমাদের সিলেবাসে নেই, কিন্তু অলমোস্ট ল্যাম্পোর্টের মতো এই পুরো ডোমেইনটার সব জায়গায় অ্যালগরিদম এবং সব জায়গায় সিংঘলের কাজ ভালো ভালো জায়গায় পাবলিশড হচ্ছে। তো সিংঘল বইটা লিখেছেন, বইটা পুরো পড়ে ফেলা একটা পিএইচডি স্কলারের কাজ, কিন্তু আমাদের সিলেবাসে যা আছে সব ওই বইয়ে আছে, মানে ইটস এ সুপার সেট। কিন্তু বইটা কিন্তু আকারে প্রকারে ভয় ধরানোর মতো না। লাইব্রেরিতে গিয়ে দেখো 200-250 পাতার বই, তার মধ্যে একটাই খারাপ বইটা, সেটা হচ্ছে যে হ্যাজায়নি, মানে অ্যালগরিদম গুলো খুব ছোট করে বলা। তা আমরা তো ক্লাসে ডিসকাস করছি, তুমি ল্যাবে লিখবে মোস্ট অফ দিস অ্যালগরিদমস যা পড়ছো, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সিংঘলের বইটা দেখতে হবে, কারণ পিকে সিনহা থেকে দুটো জিনিস পড়া, একটা হচ্ছে এই চ্যাপ্টার 1, আর একটা হচ্ছে পুরো চ্যাপ্টার 3টা পড়তে হবে আরপিসি। বাকি কিন্তু এই অ্যালগরিদম গুলো সিংঘলে অনেক বেটার আছে। এবার এছাড়া আর একটা বই আছে, সেটা এই কি যেন বলে, অদ্ভুত অথরের নাম, এবং বইটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের না, পাতি অপারেটিং সিস্টেমের একটা বই, সেটার অথরের নাম হচ্ছে ধামধারে। তার বইয়ে দুটো চ্যাপ্টার আছে, ওই একে জিজ্ঞেস করো, ওর কাছে বোধহয় সফট কপি আছে, দীপাঞ্জনের কাছে, না হলে লাইব্রেরিতে ধামধারের ওএসের বইটাও আছে। কিন্তু ধামধারেটা ইজ নট, ধামধারের সুবিধে হচ্ছে বেশ সুন্দর গল্পের মতো করে বলা আছে, চট করে পড়তে সুবিধে হয়, কিন্তু শুধু ধামধারে পড়াটা সাফিসিয়েন্ট হবে না। একমাত্র মিশেল মেরিট অ্যালগরিদম একটা আছে ডেডলক ডিটেকশনের, যেটা
সিঙ্গালের থেকে ধামধারেতে বেটার, মানে টেকনিক্যালি বেটার ওয়েতে বলা আছে। দ্যাটস অ্যান এক্সেপশন। আদারওয়াইজ সিঙ্গালের বই ইজ মাচ মাচ সুপিরিয়ার। সো ওই পোর্শনটা যেটা ধামধারে থেকে পড়তে বলছি সেটা হয়তো 4 পাতা, কিন্তু সিঙ্গালটা দেখতে হবে। SINGHAL। আমি সিঙ্গালের বই রেফারেন্সটা পাঠিয়ে দেবো, ক্লাসে শেয়ার করে দেবো, লাইব্রেরিতে পেয়ে যাবে। তো এই ধামধারের বইতেই যেমন এজ চেজিং এর পাশাপাশি পাথ পুশিং বলে একটা 5th টাইপের বলেছে। আমি দুটোকে আলাদা করতে চাই। As the name suggests, what is this edge chasing algorithm? As the name suggests, it's a technique often used for deadlock detection in distributed system, and edge মানে হচ্ছে গ্রাফের edge. For example, when a process, say P, is blocked for some resource held by another process, say Q, তখন একটা স্পেশাল কন্ট্রোল মেসেজ পাঠাবো যেটাকে প্রোব নাম দিয়েছে। উদ্দেশ্য কি? যে ওয়েট ফর গ্রাফে ধরো আমি সাসপেক্টিং যে দিস প্রসেস পি ইজ অ্যাকচুয়ালি ইন এ ডেডলক, পি ইজ ব্লকড বাই কিউ, সেটা আমি বুঝতে পারছি, তারপর তো দেখতে পাচ্ছি না। তা তখন কি করলাম, পি থেকে একটা কন্ট্রোল মেসেজ, জাস্ট হেডারটা দেখলে যে এর পারপাসটা হচ্ছে ডেডলক ডিটেকশন করার জন্য আমি চিনিয়ে রেখেছি ওটা সিস্টেমকে, মানে আমার ওয়েস্ট চেক। তা পি সেটা পুশ করলো, কোথায় পুশ করলো? ওয়েট ফর গ্রাফে, মানে পি ইজ ব্লকড বাই কিউ, তাহলে পি কিউকে পাঠালো। এই প্রোবটা এটা যদি ফেরত আসে পিতে, তার মানে হচ্ছে একটা সাইকেল এক্সিস্ট করছে। এবার ডেডলকের কন্ডিশন তো সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, 4টে কন্ডিশন: নো প্রিএমশন, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট অ্যান্ড সার্কুলার ওয়েট। প্রথম 3টে ভাবো প্রিএমটিভ হবে বা হবে না, অর্থাৎ একটা প্রসেস একটা রিসোর্স পেলে প্রসেসটার কাজ শেষ হওয়ার আগে রিসোর্সটাকে ছেড়ে দিতে হবে কিনা, এটা পলিসি ডিসিশন। আমি কোনো অ্যালগরিদম লিখে ডিটেক্ট করতে পারি না যে এটা প্রিএমটিভ না নন প্রিএমটিভ। ঠিক তেমনি হোল্ড অ্যান্ড ওয়েট, হোয়াট ইট সেজ, যে একটা প্রসেস সেটাকে এগোতে গেলে মোট 5টা রিসোর্স দরকার, 3টে পেয়েছি বাকি 2টো পাচ্ছি না, বা 4টে পেয়েছি বাকি 1টা পাচ্ছি না। Shall I be allowed to hold on these 4 resource processes until indefinitely I get the 5th one? Again, it's a policy decision. তোমার একটা ক্যাপ থাকতে পারে যে একটা সার্টেন টি, ক্যাপিটাল টি টাইমের পরে তুমি যদি সবকটা রিসোর্স না পাও তাহলে তুমি ছেড়ে দিতে হবে, তাহলে হোল্ড অ্যান্ড ওয়েট আর হলো না। আচ্ছা, ঠিক তেমনি মিউচুয়াল এক্সক্লুশন, হুইচ কামস অ্যাজ এ সলিউশন টু সাম আদার প্রবলেম। মিউচুয়াল এক্সক্লুশন না হলে কারেন্সি প্রবলেম হয়ে যাবে, মানে তাহলে হচ্ছে ডাটি রিডিং হয়ে যাবে এটসেট্রা। সো মিউচুয়াল এক্সক্লুশন কামস অ্যাজ এ সলিউশন, যে হয়তো এন নাম্বার অফ প্রসেস আছে তারা একটা কমন রিসোর্সকে ইউজ করে, তাহলে এই ইউজেজটা এমন যে তার মধ্যে কিছু ইউজেজ আছে যেগুলো এক্সক্লুসিভ ইউজেজ। ফর এক্সাম্পল, একটা ফাইলে রাইট করছে, 3জন একসাথে রাইট করতে পারে না, 3জন একসাথে রিড করতে পারে, কিন্তু সেটাও করতে পারে যখন কেউ রাইট করছে না তখন করতে পারে। তাহলে এই রিড রাইট করতে গিয়ে ঝামেলা না হয়ে যায়, মানে একসাথে যদি আমি সবাইকে অ্যাক্সেসটা দিয়ে ফেলি, তাহলে আমি একটা প্রসেস রাইটও করছে, 10কে ওভাররাইট করে 11 করছে, আর একটা প্রসেস 10কে ওভাররাইট করে 9 করছে, মানে একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে, আর থার্ড একটা প্রসেস রিড করছে। ও যে কি ভ্যালু রিড করবে, 10 রিড করবে না 9 রিড করবে না 11 রিড করবে, তোমার এক একটা রানে এক এক রকম আছে, সিস্টেমের প্রেডিক্টেবিলিটি বলে কিছু থাকবে না। সো উই কান্ট অ্যালাউ দিস। তাহলে ও একজন যখন রাইট করছে তখন তাকে এক্সক্লুসিভলি ইউজ করতে দাও, যখন কেউ রাইট করছে না 5জন একসাথে রিড করছে, ঠিক আছে, সেটা দ্যাটস অ্যালাউড। এটা যদি হয় তাহলে আমাকে এই মিউচুয়াল এক্সক্লুশন কামস অ্যাজ এ সলিউশন। মিউচুয়াল এক্সক্লুশন একটা প্রবলেম না। কামিং ব্যাক টু দ্য ইস্যু, যে সার্কুলার ওয়েট হলেই কি ডেডলক, এই প্রশ্নটা আমরা ছোটবেলা থেকে শুনি। অফকোর্স নট। সাইকেল আছে ওয়েট ফর গ্রাফে, এটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট নয়। এটার আরো একটা ইন্টারপ্রিটেশন আছে, আমি পরে পড়াবো ডেডলক ডিটেকশন নিয়ে ডিটেলে যখন যাব। অ্যান্ড মডেল আর অর মডেল বলে দুটো বস্তু আছে, কিন্তু তার আগেও খুব প্রিমিটিভ ভাবে আমরা যা এতদিন ডেডলক বলে জেনে এসেছি তাতে এই প্রশ্নটা উঠেছে। এবং বেসিক্যালি ডেডলকের 4টে কন্ডিশনের দিকে তাকালেই আমি বলতে পারি যে সাইকেল আছে, কিন্তু ধরো আমি প্রিএমশন অ্যালাউ করছি, তাহলে সাইকেল যত ইচ্ছে তুমি ডিটেক্ট করো না কেন, কখনোই ডেডলকে পড়েনি। কারণ প্রিএমশন অ্যালাউ করছে মানে কি, ডেডলকের বাই ডেফিনিশন ডেডলক ইজ এ স্টেবল প্রপার্টি। Once 2 or more processes are in deadlock,
they will remain in deadlock unless something externally happens. মানে ওই নিউটনের সেকেন্ড লয়ের মতো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে ওর স্টেট অফ মোশনটা থেকেই যাবে। তো এখানে হচ্ছে প্রসেসগুলো যদি ডেডলকে থাকে, ডেডলক যদি সত্যিই হয় তাহলে কিছু একটা এক্সটার্নালি অ্যাপ্লাই না করলে, অর্থাৎ কোনো একটা প্রসেসকে কিল করলাম, একটাকে রোল ব্যাক করালাম, এরকম কিছু না করলে ওটা ডেডলকেই থাকবে। তা যদি আমি প্রিএমশন অ্যালাউ করি তাহলে সাইকেলে থাকলেও ডেডলকের তো প্রশ্ন নেই। যদি আমি হোল্ড অ্যান্ড ওয়েটকে ডিনাই করি, আমি যদি বলি ম্যাক্সিমাম টি টাইমের পরে তুমি যদি সবকটা রিসোর্স না পাও তাহলে যেগুলো পেয়েছো সেগুলো ছেড়ে দিতে হবে, তাহলে সাইকেল তো তখনই ভেঙে যাবে। কাজেই দিনের শেষে আমার কিন্তু ডেডলক ডিটেকশন অ্যালগরিদম তার আর কোনো কাজ নেই, সাইকেল আছে কিনা এটাই ডিটেক্ট করে, অ্যাসিউমিং যে আদার প্রপার্টিজ আর মেইনটেইনড। আমি কোনো অ্যালগরিদম লিখতে পারি না যেটা চেক করবে হোল্ড অ্যান্ড ওয়েট আছে কিনা। হোল্ড অ্যান্ড ওয়েট ইজ এ পলিসি ডিসিশন। আমি কোনো অ্যালগরিদম লিখতে পারি না টু ডিটেক্ট মিউচুয়াল এক্সক্লুশন হয় কিনা। মিউচুয়াল এক্সক্লুশনকে এনফোর্স করার জন্য অ্যালগরিদম লিখতে পারি, কিন্তু ডেডলক ডিটেকশন অ্যালগরিদমের উদ্দেশ্য মিউচুয়াল এক্সক্লুশন হয় কিনা চেক করে না, হচ্ছে পলিসি ডিসিশন। যেটা আমি একমাত্র ডিটেক্ট করতে পারি অ্যাসিউমিং যে মিউচুয়াল এক্সক্লুশন ইজ মেইনটেইনড, অ্যাসিউমিং দ্যাট হোল্ড অ্যান্ড ওয়েট ইজ মেইনটেইনড, assuming that preemptions will not be allowed. Now if I detect a cycle in the Whitford graph, I then say here these processes are in deadlock. তো যেটা বলছিলাম, এজ চেজিং এর বেসিক আইডিয়াটা হচ্ছে এইটা, যে আমি একটা কন্ট্রোল মেসেজ পুশ করলাম, সেই কন্ট্রোল মেসেজটাকে ট্র্যাক করে আমি ডিটেক্ট করব যে একটা কনক্লুশনে আসবো, এক্ষেত্রে যেমন ডেডলক ডিটেকশন, তাহলে ওটা এজ চেজিং অ্যালগরিদম। আমি যে বলছিলাম ধামধারের বইয়ে একটা ফিফথ ক্যাটাগরি বলেছে পাথ পুশিং, যেটাকে আমি এখানে বলছি না, সিঙ্গালও বলে না। এইখানে এজ চেজিং এর সাথে তফাৎ, যেটা পাথ পুশিং এ যারা তফাৎ বলে এটাকে আলাদা টাইপের বলে, তফাৎটা হচ্ছে এইটাই। ধরো এই যে আমি বললাম যে পি থেকে প্রোবটা ফেরত এলো পিতে, তুমি বুঝলে যে পি ডেডলকে আছে, হোয়াট ডু ইউ ডু উইথ দিস? তো বুঝলে পি ডেডলকে আছে, তাহলে তোমার কিন্তু আর কিছু জানা নেই, বড় জোর পি আর কিউ, কারণ পি থেকে কিউতে পাঠিয়েছিল ওই অবধি তুমি জানো। কিন্তু ইট মে বি আনফেয়ার যে পি বা কিউকে তুমি কিল করলে বা সেটাকে রিট্র্যাক্ট করালে, could be unfair in the sense that might be you try to follow a procedure যে এরকম সিচুয়েশন এলে তুমি হচ্ছে ইয়াংগেস্ট যে প্রসেসটা আছে তাকে কিল করবে। কেন? কারণ ইয়াংগেস্ট প্রসেসটা তো তেমন কিছু সিস্টেম রিসোর্স এক্সিকিউট কনজিউম করেনি। ধরো যে প্রসেসটা অলরেডি আমি লুডো খেলতে গেলে যে গুটিটা তোমার যদি বলে একটা গুটি কেটে দিলে যে কোনো একটা গুটি কাটতে পারো, তো তুমি যেটা ঘর থেকে সবাই বেরিয়েছিল বলবে ওইটা কাট। যে গুটিটা পেকে এসে উঠে যাচ্ছিল তুমি নিশ্চয়ই সেটা কাটার প্রপোজাল দেবে না। ইটস লাইক দ্যাট। তার মানে যে প্রসেসটা অনেকগুলো টাইম স্লাইস পেয়ে গেছে, যার এক্সিকিউশন প্রায় কমপ্লিট, আমি সেই প্রসেসটাকে কিল করব, নর্মালি এটা হয় না। আবার সেই লাইভনেস, সেফটি, স্টারভেশন এই সমস্ত আসবে। কিন্তু আইডিয়ালি আমি পি ডেডলকে আছে জানলে পরের প্রশ্নটা হবে আচ্ছা আর কোন কোন প্রসেস ওই ডেডলকটা আছে। তার মানে আমি ভিকটিম খোঁজার সময় এগুলো মাথায় রাখবো। এবার আমার ভিকটিম খোঁজার সময় অনেক কিছু ইস্যু থাকতে পারে, যে প্রায়োরিটি জব কিল করবো না, লোয়ার প্রায়োরিটি জব কিল করবো, তার মধ্যে দেখবো যে কোনটার এক্সিকিউশন সব থেকে কম হয়েছে, তাহলে আমার থ্রুপুটে এফেক্ট করবে কম। there could be a number of decision. আমি হিসেব করতে পারি যে আমার পলিসি হতে পারে যে প্রসেসটা না ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সকে হোল্ড করে আছে সেটাকে কিল করবো, কারণ ওটাকে কিল করে দিলে একসাথে অনেকগুলো প্রসেসের ঝামেলা মিটে যাবে। সো হোয়াট এভার মে বি মাই পলিসি, আমি এরকম কিছু করতে গেলে আগে আমায় জানতে হবে যে পি তো ডেডলকে আছে, বুঝলাম, পি এর সাথে আর কারা আছে। সো সিম্পল ইম্প্রোভাইজেশন, সেটা কিরকম? পি কিউ কে পুশ করেছে, পুশ করার সময় পি নিজের আইডিটা কন্ট্রোল মেসেজে অ্যাড করে দিয়েছে। কিউ যখন আবার কিউ ইজ ব্লকড বাই সে ফর এক্সাম্পল বোথ এক্স অ্যান্ড এন, মানে কিউ একটা রিসোর্স চাইছে যেটা এক্স ইউজ করছে, কিউ আর একটা রিসোর্স চাইছে যেটা এন ইউজ করছে। সো কিউ ইজ ব্লকড বাই বোথ এক্স অ্যান্ড এন। তাহলে কিউ যখন এক্স কে ফরওয়ার্ড করলো, কিউ যখন এন কে ফরওয়ার্ড করলো, তখন তার সাথে কিউ নিজের সিগনেচারটা অ্যাড করে দিল। তার মানে পি থেকে বেরিয়েছিল শুধু পি আইডিটা নিয়ে, কিউ থেকে যখন বেরোলো তখন ওটা পি কিউ হয়ে গেছে। আবার এক্স ফরওয়ার্ড করার সময় ওটা নিজের আইডিটা অ্যাড করে দেবে, পি কিউ এক্স হয়ে গেছে। তাহলে এই করতে করতে আমার যদি পি এর কাছে ফেরত আসে প্রোবটা, তখন আমি এই সিগনেচার পার্টটায় দেখলে আই উইল হ্যাভ a clear identification which other processes are there in this cycle.
এবার আমার যদি অ্যাক্সেস থাকে পিসিবি গুলোর, তাহলে আমি ইনফরমেশন পেয়ে যাবো যে কোন প্রসেসের স্ট্যাটাস কি, আমি সেই অনুযায়ী ডিসিশন নেব কোন প্রসেসটাকে আমি কিল করবো, কোনটাকে করবো না। Is this clear? So, Yes, sir. difference between path pushing and edge chasing so-called is that in case of edge chasing, we say the control message is modified in the path. Some people distinguish these as a different class, different from path pushing. যে আমি control messageটাকে কি modify করবো, তাহলে ওটা simple path pushing না, it's edge chasing, right? Sorry, simple edge chasing না, it's path pushing. But I mean, majority people they do not distinguish, because in that case I mean almost pure edge chasing খুব কম থেকে যায়, মানে effectively use করতে গেলে সেটা efficiency increase করতে গেলে কোনো না কোনো ভাবে মানে যে কন্ট্রোল মেসেজ গুলো আমরা পাঠাই সেগুলোকে রিভাইজ করি ইন্টারমিডিয়েট নোটগুলোতে। আমরা ডিফারেন্ট অ্যালগরিদম পড়বো যে এই ধরনের রিভাইজ করা মানে কি করি, বাট ব্রডলি দিজ আর দ্য 4 ক্লাসেস। ওকে, বোঝা গেল? আচ্ছা, আইল টেক 15 more minutes ওই একটা খুব ইন্টারেস্টিং মিউচুয়াল এক্সক্লুশন অ্যালগরিদম, যেটা সিমেট্রিক অ্যালগরিদম, সেটা নিয়ে ডিসকাস করার জন্য আমি আগের দিনের মতো তারপরে এই যে স্লাইডগুলো নিয়ে আজকে এই অ্যালগরিদমটা ডিসকাস করব, সেগুলো এই অ্যাসাইনমেন্ট আমি একটা আপলোড করে দেবো, তার মধ্যে ওই এক্সাম্পলটা পাবে। অ্যান্ড অফকোর্স যে প্রোগ্রামটা তোমরা লিখবে সেটাই আমার এক্সাম্পলের গ্রাফটার জন্য নয়, it should work on any graph. So distributed mutual exclusion algorithms. So what we'll be discussing today, just this Reichert-Agrawala algorithm. কিন্তু এরপরে আমি টোকেন বেসড অ্যালগরিদম, একটা রিং টোপোলজির উপর পড়াবো, রেমন্ডস অ্যালগরিদম পড়াবো। রেমন্ডস অ্যালগরিদম নিয়ে তোমরা কি কেউ হাওড়ায় নরসিংহ কলেজ থেকে এসছো? নয় কেউ, যাই হোক। হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ স্যার এসেছি। তুমিও এসেছো? আচ্ছা, সুখেন্দুকে চেনো? হ্যাঁ স্যার চিনি। হ্যাঁ স্যার। সুখেন্দু বহু বছর আগে আমার কাছে পিএইচডি করার জন্য এসেছিল, আমি চিনতাম না, আমি তো ভাগিয়ে দেওয়ার জন্য সেদিন ক্লাসে রেমন্ডস অ্যালগরিদম পড়িয়ে এসেছিলাম, বলেছিলাম আমার এটা লিখে আনো যেটাই এই প্রবলেমটা কেটে যায়, তাই ভেবেছিলাম চলে যাবে। তো সুখেন্দু এখন তো তবু একটু মানুষ হয়েছে, ভারী আনস্মার্ট ছিল, ল্যাপটপকে বলতো ল্যাপটপ, এসি খুব ওর পেছনে লাগতো। কিন্তু সুখেন্দুর প্লাস পয়েন্ট ছিল, সুখেন্দুর পিএইচডিতে আমি ওর কোনো কাজ করে দিইনি, কোনো কাজ করে দিইনি বলতে আমি কোনো সলিউশন বলিনি, ও এক্সপ্রেস করতে পারতো না, তখন আরো অস্বস্তিতে থাকতো, এক্সপ্রেস করতে পারতো না কিন্তু লজিকটা ঠিক ভেবে আসতো। তোর অ্যালগরিদম গুলো হয়তো আমি একটু সাজিয়ে দিতাম। তো হিজ ফার্স্ট ওয়ার্ক ওয়াজ অন দিস, তারপর সেটা একটা বড় জার্নালে পাবলিশড হয়। তারপর সুখেন্দু খুব উত্তেজিত হয়ে পড়ে, IEEE ট্রানজাকশনে ওর পেপার সাইট করেছে কাঁড়ার অ্যালগরিদম বলে। তো যাই হোক, কিন্তু সো দ্যাট মানে তোমাদের ক্লাসের শেষে ওই যে লিমিটেশন অফ রেমন্ডস অ্যালগরিদম লিখেছে, উই উইল ডিসকাস দ্যাট দেয়ার। লিমিটেশনের সলিউশনটা কি সেটা তো আমাদের সিলেবাসে পড়ার দরকার নেই, ইফ সামবডি ইজ ইন্টারেস্টেড ওই কাঁড়ার অ্যালগরিদম পাওয়া যাবে। অ্যান্ড দেন কোরাম বেসড অ্যালগরিদম, এই বেশ কটা ইন্টারেস্টিং কোরাম বেসড অ্যালগরিদম হয়, উইল ডিসকাস হিয়ার দ্য বেসিক প্রিন্সিপাল অফ দোজ, সিলেবাসে যা আছে। সো স্টার্ট উইথ Reichert-Agrawala algorithm. Basic idea is that when a process wants to enter the critical section, ওকে ওর সবকটা কম্পিটিটরের কাছ থেকে কনসেন্ট পেতে হবে। তার মানে ধরো একটা ফাইল, সেটা 4টে প্রোগ্রাম ওই ফাইলটাকে অ্যাক্সেস করে, রিড রাইট কিছু একটা, কেউ রিড করে, কেউ রাইট করে, বা সবাই হয়তো রিড রাইট বিভিন্ন সময় করে। তাহলে ওই ফাইলটাকে যখন 4টে প্রোগ্রাম তো আলাদা আলাদা, প্রত্যেকটা প্রোগ্রামেরই কোডের যেখানে এসে ওই ফাইলটাকে ইউজ করছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার রিসোর্স। এবার এদের মধ্যে কেউ একটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইলে বাকি 3 জনের কাছ থেকে গো অ্যাহেড নিয়ে ঢুকতে হবে। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। সো প্রসেস কারেন্টলি ইন ইটস ওন ক্রিটিক্যাল সেকশন, সে অন্য কাউকে সেই মুহূর্তে গো অ্যাহেড দেবে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে, দুটো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। অন্যরা কি করবে, মানে টোটাল n নাম্বার অফ প্রসেস আছে গ্রুপে, আমি ঢুকতে চাইছি, আমি n-1 প্রসেস বাকিদের রিকোয়েস্ট করেছি,
তার মধ্যে যদি কেউ ক্রিটিক্যাল সেকশনে থাকে সে তো সেই মুহূর্তে আমায় ঢুকতে দেবে না, বুঝলাম। বাকিরা কি করবে? বাকিরা কি করবে? প্রসেস পিএম দ্যাট ওয়ান্টস টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন, রাইকার্ড আগরওয়ালা যা বলেছে সেটা বলছি আমি আমার ভাষায়, it sends a request to the remaining n-1 nodes for approval, and it then waits for all these approvals to arrive. সব কটা না এলেও ঢুকতে পারবে না। When PM receives all of the n-1 approvals, it enters its critical section. Simple. এবার PM তো রিকোয়েস্ট করেছে, some other process PK সে যখন রিকোয়েস্টটা পায় তখন কি করে? If PK is not a candidate, আর এই মুহূর্তে ঢোকার দরকার নেই ক্রিটিক্যাল সেকশনে, and I'm right now I'm neither in critical section, মানে আমি আর অন্য কোডের অন্য জায়গায় আছি, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি ইমিডিয়েটলি গো অ্যাহেড পাঠিয়ে দেবো। সো if PK is not a candidate and currently not in the critical section, then PK sends approval to PM. Fine. আর রিসিপিয়েন্ট PK সে যদি নিজেই ক্রিটিক্যাল সেকশনে থাকে তাহলে পাঠাতে পারবে না। তাহলে কি করে? রাইকার্ড আগরওয়ালা বলেছে তাই, যে it enters ID of PM in a local list. Remember list, stack বলেনি, কিউ বলেনি। তুমি যদি বলো যে এটা একটা কিউ, তাহলে কিউ থেকে এক এক করে ছাড়বে, সেটা তোমার আমার অ্যালগরিদম হবে। রাইকার্ড আগরওয়ালা বলেছে কোনো দরকার নেই, মানে আমি একটা লিস্ট মেনটেন করবো, কি অর্ডারে লিস্টে ঢুকছে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই মুহূর্তে আমি রিকোয়েস্টটা পিএম এর কাছ থেকে এসছে, ওকে অ্যাপ্রুভাল পাঠাতে পারবো না। ডান। ইফ পিকে, তাহলে পিকে তিন রকম স্টেটে থাকতে পারে। ও নিজে ক্যান্ডিডেট কি হতে পারে, সরি, ও নিজে ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারে, ওর ক্যান্ডিডেটও না ক্রিটিক্যাল সেকশনেও নেই, এই দুটো গেল। থার্ড হচ্ছে ও একটা ক্যান্ডিডেট কি পিকে নিজেও ঢুকতে চায়, এরকম একটা প্রসেস রিসিভ করলো। এক্ষেত্রে রাইকার্ড আগরওয়ালা বলেছে যে এক্ষেত্রে কি হতে পারে, ধরো আমিও ঢুকতে চাই আর তুমি ঢুকতে চাও বলে তোমার রিকোয়েস্টটা আমার কাছে এসছে। এবার দেখো সোজা বাংলায় আমি যদি তোমাকে, আমার যদি অ্যালগরিদমটা এমন হয় যে আই উইল বি টু গুড, যে তুমি রিকোয়েস্ট করেছো তাহলে তোমায় বললাম যে পেলে আপ। মুশকিল হচ্ছে আমরা তো একটা প্রোগ্রাম লিখছি, আমার যদি অ্যালগরিদমটায় তাই লেখা থাকে যে ইনকামিং কোনো রিকোয়েস্ট এলে আমি নিজে ক্যান্ডিডেট হলেও অন্যটাকে বলবো পেলে আপ, তাহলে তুমিও আমায় একই কথা বলবে, সেই প্রোগ্রামই তো রান করবে ওই তোমার নোডেও আমার নোডেও। তাহলে আমিও তোমায় বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ তুমি করে নাও, আর তুমিও আমায় বলে দিলে হ্যাঁ হ্যাঁ তুমি করে নাও। এতে কি হবে যে এতে হচ্ছে সেফটির প্রবলেম হয়ে যাবে, যে একই সাথে দেখা যাবে দুজনেই ঢুকে গেছে। এই উল্টোটা তাহলে করি, আমি নিজে ক্যান্ডিডেট, তুমি রিকোয়েস্ট করেছো, কেন তোমায় ঢুকতে দেবো, আগে আমি কাজ সেরে নেবো, তাহলে তোমাকে আমি অ্যাপ্রুভালটা পাঠালাম না। তুমি ক্যান্ডিডেট, আমার রিকোয়েস্টটা তুমি আমায় অ্যাপ্রুভালটা পাঠালে, তাহলে দিনের শেষে দেখা যাবে আমি ঢুকতে পারছি না কারণ তোমার কাছ থেকে অ্যাপ্রুভাল পাইনি, তুমি ঢুকতে পারছো না কারণ আমার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওনি, তাহলে লাইভনেসের প্রবলেম হয়ে যাবে, দুজনে কেউই ঢুকতে পারবো না। তাহলে এইরকম অ্যালগরিদম লিখলে চলবে না। তো রাইকার্ড আর আগরওয়ালা কি বলেছিলেন, তারা বলেছেন যে এক্ষেত্রে আমি নিজে যদি ক্যান্ডিডেট হই আর আমি যদি অন্য কারোর কাছ থেকে রিকোয়েস্ট পাই, রিকোয়েস্টের সাথে ও কখন রিকোয়েস্ট করেছে ওই টাইম স্ট্যাম্পটা পাঠাবে। এই টাইম ব্যাপারটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে খুব গণ, যেটা আমি এখন পড়াচ্ছি না, মানে আমি গিয়ে পড়াবো। তা আপাতত ধরে নাও তোমার ল্যাবে করার জন্য যে ওই একটা গ্লোবাল কাউন্টার গোছের কোনো দুটো রিকোয়েস্টের ওই কাউন্টারের ভ্যালুটা সেম হবে না। তা আমি একটা ইনকামিং পেলাম হচ্ছে ফ্রম 7, আর ওর ওই ক্লকটার ভ্যালু দেখতে গিয়ে দেখলাম লেখা আছে 5। ফাইন, এবার আমি কম্পেয়ার করবো আমার নিজের টাইম স্ট্যাম্পের সাথে। আমার নিজের টাইম স্ট্যাম্প হচ্ছে 4, ওর 5 আমার 4, তার মানে আমি আগে রিকোয়েস্ট করেছি, সেক্ষেত্রে আমি ওকে গো অ্যাহেড দেবো না। ওই ঠিক যে প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে আছে তার মতোই আমি রিকোয়েস্টিং নোডের আইডিটা একটা লোকাল লিস্টে রেখে দেবো। একই প্রোগ্রাম কিন্তু রান করছে ওই যে 7 নম্বর নোড থেকে আমার কাছে রিকোয়েস্ট এসছে, ও একই কাজ করছে। এবার ওর এন্ডে ও কি দেখবে, ওর নিজের টাইম স্ট্যাম্প 5, আমার টাইম স্ট্যাম্প 4 আগে, 4 is less than 5, একই প্রোগ্রাম ওখানেও রান করছে। সেক্ষেত্রে
ও আমাকে গো অ্যাহেডটা পাঠাতে হবে, কারণ আমারটা টাইম স্ট্যাম্প ওর থেকে কম। এখানে আমি ধরে নিচ্ছি আমরা এমনভাবে টাইম স্ট্যাম্পগুলো ফেলতে পারছি যাতে প্রত্যেকটা রিকোয়েস্টের একটা ইউনিক টাইম স্ট্যাম্প পড়বে, কোনো টাই হবে না, রাইট? তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লক মডেল লাগে, এটা পরে ডিসকাস করবো আমি। আপাতত ল্যাবের জন্য ওরকমই ধরে নাও। তাহলে দেখো কি লেখা আছে এখানে, ইফ পিকে ইজ অ্যানাদার ক্যান্ডিডেট প্রসেস, দেন if timestamp of incoming request is less than that for its own CS request, then PK sends approval. যদি না হয়, if timestamp of incoming request is greater than that of its own CS request, then PK enters ID of PM in a local list and does not send the approval. এই দুটো এক হবে না, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন যে ক্লক মডেল আমি ফলো করব তাতে কোনো দুটো ইভেন্টের টাইমস্ট্যাম্প এক্স্যাক্টলি এক হবে না। How to implement this আমি ক্লক পড়াবো যখন, তখন উইল ডিসকাস, রাইট? কিন্তু এটা করা যায়, ইটস সিম্পল টু ইমপ্লিমেন্ট। তাহলে কি হলো যে আমি একটা রিকোয়েস্ট পেয়েছি, রিকোয়েস্টিং নোডের টাইম স্ট্যাম্প হচ্ছে 5, আমার টাইম স্ট্যাম্প হচ্ছে 4। আমার এন্ডে তাহলে কম্পেয়ার করার সময় আমি দেখবো ও আমারটা আগে করেছিলাম, তাহলে আমি ওকে গো অ্যাহেড পাঠাবো না, ওর আইডিটা আমার লিস্টে রেখে দেবো। 7-এর কাছে রিকোয়েস্ট পেয়েছি। আর 7 কি করবে, ও দেখবে হচ্ছে ওর নিজের টাইম স্ট্যাম্প 5, আমি রিকোয়েস্ট করেছি আমারটা 4, তাহলে ও আমায় গো অ্যাহেড পাঠিয়ে দেবে, রাইট? এই হচ্ছে রাইকার্ড আগরওয়ালার বেসিক্যালি অ্যালগরিদমের স্টেপ। Final step, when a process PM comes out of the critical section, কোন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন ছিল, সে বেরিয়ে এলে কি করবে, it sends approval to all the processes whose IDs have been stored in the local list. সেই জন্য ওর কোনো কিউ দরকার নেই, ওর কোনো স্ট্যাক দরকার নেই। যতজন রিকোয়েস্ট করছে আমি কাউকে এখন পাঠাতে পারছি না, সবার নাম লিখে রাখলাম, আমি বেরিয়ে এলে আমার কোনো দায় নেই, সবাইকে জানিয়ে দিলাম ঢুকে যাও ভাই। ওরা নিজেরা বুঝে নেবে নিজেদের মধ্যে কে আগে করেছিল, সে ঢুকবে আর না অন্যজন ওয়েট করবে। So it goes something like this. Let me demonstrate with this example. Say M wants to enter the critical section. অন্য পার্টিসিপেটিং নোড হচ্ছে A, B, C, D. তাহলে M সবাইকে রিকোয়েস্ট পাঠালো, সবার কাছে রিপ্লাই গো অ্যাহেড আসতে হবে। ফাইন, M ট্র্যাক রাখছে যে আমি 4 জনকে পাঠিয়েছি A, B, C, D। এবার A আর আচ্ছা, এখানে ফার্দার ধরে নিলাম B হচ্ছে এখন ক্রিটিক্যাল সেকশনে আছে। তাহলে বি যেহেতু ক্রিটিক্যাল সেকশনে আছে, বি এম কে এই মুহূর্তে গো অ্যাহেড পাঠাবে না, ও ওই এম এর আইডিটা নিজের লোকাল লিস্টে লিখে রাখলো। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এ আর ডি আমার হচ্ছে ওই স্টেপ 2 এর, এরা নিজেরা ক্যান্ডিডেটও না, এরা ক্রিটিক্যাল সেকশনেও নেই। ক্রিটিক্যাল সেকশনে একজনই থাকতে পারে, বি আছে। তাহলে এ আর ডি ইমিডিয়েটলি গো অ্যাহেড পাঠিয়ে দেবে। সো এম ওয়েট করছে রিপ্লাইয়ের জন্য, এ আর ডির কাছ থেকে রিপ্লাই চলে এসছে, বি আর সি এই দুজনের কাছ থেকেও রিপ্লাই পাইনি। এবার সি ইনফ্যাক্ট নিজেও একজন ক্যান্ডিডেট। আমি আবার ওই 4টে অ্যারো আঁকিনি কারণ ক্লামজি হয়ে যাবে, কিন্তু ওই যে পাশে লিখেছি দেখো, সি রিকোয়েস্ট করেছে এবং ও উত্তরের জন্য ওয়েট করছে ফ্রম বি, এ, এম অ্যান্ড ডি। সি এর রিকোয়েস্টটা বিতেও গিয়ে পৌঁছবে, বি একই পলিসিতে ওই সি এর নামটাও লিস্টে ঢুকিয়ে দিল। আর একই কারণে এ আর ডি এই সময় যেহেতু তারা ক্যান্ডিডেট নয়, যেহেতু তারা ক্রিটিক্যাল সেকশনেও নেই, ওরা ইমিডিয়েটলি এম কে যেমন গো অ্যাহেড পাঠিয়েছে সি কেও পাঠিয়ে দেবে। সো সি গট এ গো অ্যাহেড ফ্রম এ আর ডি। তাহলে এই মুহূর্তে এম ওয়েট করছে রেসপন্স ফ্রম বি অ্যান্ড সি, আর সি ওয়েট করছে ফর বি অ্যান্ড এম। এটা ওয়েট করবে না দুজনই, কারণ বি এম সি এর জন্য ওয়েট করছে, সি এম এর জন্য ওয়েট করছে। এই ব্যাপারটা মিটতে হবে। এই ব্যাপারটায় কি দেখবো, এদের দুজনের রিকোয়েস্টের টাইম স্ট্যাম্পটা ধরো এরকম, এই 5-1 আমি একটা পেয়ার নিয়েছি, এটা একটা পার্টিকুলার মডেল ফলো করে। এই যে সেকেন্ড আর্গুমেন্টটা, এটা সিগনিফিকেন্স হচ্ছে সাইট নাম্বার। আমি এখানে ধরে নিচ্ছি সাইট নাম্বারগুলো হচ্ছে এম হচ্ছে সাইট 1, এ হচ্ছে সাইট 2, বি হচ্ছে সাইট 3, সি হচ্ছে সাইট 4, ডি হচ্ছে সাইট 5। 5টা সাইটে 5টা প্রসেস আছে ধরেছি। তো ওই সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে ওই সাইট আইডি, এটা একটা পার্টিকুলার ক্লক মডেল ফলো করে। আর এই প্রথমে হচ্ছে যে কাউন্টার বলছিলাম সেটা, তাহলে কাউন্টারটা এই যে এম তার হচ্ছে 5, আর সি যখন করেছে তখন হচ্ছে ওটা 7। তা যদি হয় তাহলে এম কম্পেয়ার করার সময় দেখলো আমি ভাই আগে রিকোয়েস্ট করেছি, আর সি কম্পেয়ার করার সময় সিও একই কনক্লুশনে পৌঁছবে
মানে কম্পারিজনটা একই হবে, করে বুঝবে যে এম আমার আগে রিকোয়েস্ট করেছে। সো সি হ্যাজ টু সেন্ড TM is less than TC, so C has to send a go ahead to M, right? আর M যেহেতু ওর রিকোয়েস্ট আগে হয়েছে, ও রিকোয়েস্টিং নোড সি কে গো হেড পাঠাতে পারবে না, ঠিক যেমন ক্রিটিক্যাল সেকশনে থাকা বি করেছে, ও একটা নিজের লোকাল লিস্টে সি অ্যাড করে দিল। তাহলে এই মুহূর্তে দাঁড়ালো এম শুধু বি এর জন্য ওয়েট করছে, আর সি বি আর এম দুজনের জন্য ওয়েট করছে। যে মুহূর্তে বি ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোবে, যে মুহূর্তে বি ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোবে, লাস্ট স্টেপ ছিল ও বেরোনোর সময় লিস্টে যে কটা নাম ছিল সব কটা গো হেড পাঠিয়ে দেবে। তাহলে বি কিন্তু পাঠিয়ে দিয়েছে তখনই সি কে এবং এম কে। সো এম গট অল 4 go aheads. Next process to enter the critical section is M. C will wait for M to come out. বোঝা গেছে? স্যার আরেকবার একটু বোঝাবেন? দেখো অ্যালগরিদমে যা লেখা আছে আর এইটা যেটা বললাম একদম এক। এম ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, তাহলে ও সবাইকে রিকোয়েস্ট করেছে। রিকোয়েস্টটা এ আর ডি তক্ষুনি ওকে গো হেড পাঠিয়ে দিয়েছে, কারণ ওরা ঢুকতেও চায় না, ওরা ক্রিটিক্যাল সেকশনেও নেই। বি ওকে গো হেড পাঠাতে পারে না, কারণ নিজে ক্রিটিক্যাল সেকশনে আছে। তাহলে বি ও রিকোয়েস্টিং নোডের আইডিটা এখানে রেখেছে। সি আর একটা প্রসেস যে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, সিও এ আর ডি এর কাছ থেকে গো হেড পেয়ে যাবে, কিন্তু এম এই বি সি এর আইডিটাও লিখে রাখলো, বি এখন ক্রিটিক্যাল সেকশনে আছে, কাজে সি কে পাঠাতে পারছে না। মূল ট্রিকটা এই যে বলেছিলাম যে আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাই, তোমার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি, তাহলে আমি অ্যালগরিদমটা আমার এন্ডে রান করছে, যখন আমি বললাম আচ্ছা ওয়ার্ডার রিকোয়েস্ট আছে আর ওকে আগে ঢুকতে দাও, এরম হলে তোমার নোডেও তো একই অ্যালগরিদম রান করবে, তাহলে সেই অ্যালগরিদমটা তখন আমায় ঢুকতে দেবে, এ মুশকিল হয়ে যাবে। আমরা দুজনেই একসাথে দেখা যাবে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছি। আবার আমরা যদি দুজনেই একে অন্যকে আটকে দিই, তাহলে কেউই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবো না। রাইকার্ড আগরওয়ালা বললেন যে এক্ষেত্রে যদি দুটোই ক্যান্ডিডেট হয়, তখন এরা দুজন চেক করবে টাইম স্ট্যাম্প, যে অন্য রিকোয়েস্টটার টাইম স্ট্যাম্প কত। তা 5 হচ্ছে ওই কাউন্টার ভ্যালুটা, যেটা টাইম স্ট্যাম্পের, ওটা সিগনিফিকেন্ট, পরের এটা ছেড়ে দাও। তাহলে এম দেখলো আমি রিকোয়েস্ট করেছি 5 কাউন্টার ভ্যালুতে, আর সি রিকোয়েস্ট করেছে 7-এ, তাহলে আমারটা আগে এসছে, কাজেই এম তখন সি কে গো হেড পাঠাবে না। ঠিক যেমন বি একটা লিস্টে সি এর নামটা লিখে নিয়েছে, এমও নিজের একটা লোকাল লিস্টে সি এর নামটা লিখে নেবে। কিন্তু সি অন দ্য আদার হ্যান্ড, সিও তো একই জিনিস চেক করে পেলো যে আমি রিকোয়েস্টটা পরে করেছি, ও আগে করেছে, ওর 5 আমার 7, কাজেই সি কে গো হেড পাঠিয়ে দিতে হবে। সো এম সি এর কাছ থেকে গো হেডটা পেয়ে গেছে, সি কিন্তু দেখো এম এর কাছ থেকে গো হেড পায়নি, পাবে না, কারণ ও যেহেতু পরে রিকোয়েস্ট করেছে, ও 7-এ রিকোয়েস্ট করেছে, ও 5-এ করেছিল। এই অবস্থায় বি ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোলে আমাদের অ্যালগরিদম অনুযায়ী, আমাদের না, রাইকার্ড আগরওয়ালা অ্যালগরিদম অনুযায়ী, একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনোর সময় ওর লিস্টে যতগুলো প্রসেস আইডি আছে সবাইকে গো হেড পাঠিয়ে দেয়। কাজেই বি ইন ওয়ান গো এম কেও গো হেড পাঠিয়ে দেবে এবং সি কেও গো হেড পাঠিয়ে দেবে। তাহলে এম এর অবস্থা কি দাঁড়ালো, এম সবার কাছ থেকে পেয়ে গেছিল, এ ডির কাছ থেকে পেয়ে গেছে, সি এর কাছ থেকে পেয়ে গেছে, জাস্ট বি এরটার জন্য ওয়েট করছিল। বি যখন বেরোলো, বি এম আর সি দুজনকেই পাঠালো, সিও বি এর কাছ থেকে পেয়ে গেছে, কিন্তু সি এখনো এম এর কাছ থেকে পায়নি, পাবে না, কারণ এম সি এর নামটা লিখে রেখেছে লোকাল লিস্টে, এবং এম সবার কাছ থেকে গো হেড পেয়ে গেছে। এম এবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। So next node to enter the critical section is M. ধরি উল্টো দিকে প্রেস করছিলাম, বি বেরোলে নেক্সট নোড হচ্ছে এন্টার, যেটা ক্রিটিক্যাল সেকশন, সেটা হচ্ছে এম। আমি তারপরে কন্টিনিউ করেছি যে এরপরে ধরো এ রিকোয়েস্ট করলো এন্ড সো অন, এটা চলতে পারে। ঠিক আছে, বই পড়তে হবে, এই গল্প শুনে শুধু হবে না। সিঙ্গেলের বইটা নেটেও পাওয়া যায়, কথা বলা উচিত না, কিন্তু না কিনে টিনে ছাত্ররা নেট থেকে নামিয়ে নেয়। বইটা বোধহয় ম্যাকগ্রো-হিল, এখন দাম বেড়েছে, বেড়েও 400-500 টাকা। তো প্রথম যখন ম্যাকগ্রো-হিল ছাপতে শুরু করে, ম্যাকগ্রো-হিল না মানে TMH যখন প্রথম নিল, তার আগে বইটা খুব দাম ছিল, ডলারে কিনতে হতো। প্রথম আমি লাইব্রেরিতে কিনিয়েছিলাম যখন,
তারপর টিএমএইচ বের করলো বোধহয় 250 টাকায়, এখন দাম বেড়ে বোধহয় 400 মতো হয়েছে। বাট দ্যাটস এ ভেরি গুড বুক টু কিপ। বাড়িতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে মাস্টার্স ডিগ্রি করে পাস করেছে, দুটো তো বই থাকা দরকার। দ্যাট শুড বি ওয়ান অফ দ্য বুকস। এনিওয়ে, আমি বইটা ডিটেলটা পাঠাবো। এই অ্যালগরিদমের যে ডিসকাশনটা হলো সেটাও আমি হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের ফর্মে এই ছবি শুদ্ধ পাঠিয়ে দেবো। কিন্তু ওই ছবি শুদ্ধ শুধু পড়লে হবে না, বইটা একটু পড়তে হবে, না হলে পরীক্ষার সময় ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন আছে। আমি ভুল করে কলটা ডিসকানেক্ট করে ফেলেছিলাম, মানে স্যার একটা কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ প্রশ্ন আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম, তারপর কলটা ডিসকানেক্ট করে ফেলেছিলাম। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই রিকার্ড আগরওয়াল অ্যালগরিদমে যারা নন কন্টেন্টিং প্রসেস, তাহলে এখানে ওদেরকে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে কেন? আমরা তো জানি যে ওরা ইনস্ট্যান্ট এগ্রি করে দেয়। আমি কি করে জানবো কে ক্যান্ডিডেট নয়? কি বিপদ? তুমি না জানো, আমি তো এক্সাম্পলে দেখাচ্ছি যে এ আর ডি ক্যান্ডিডেট নয়, সে তো তুমি আমি জানি। এম বা সি জানবে কি করে? সোজা কথা, কারা ওই রিসোর্সটাকে ইউজ করে, কোন প্রসেসগুলোর সাথে আমার ক্রিটিক্যাল সেকশনে মিউচুয়াল এক্সক্লুশন রাখতে হবে, তাদের সবার কাছ থেকে পারমিশন নিতে হবে। আমি কি করে জানবো সেই মুহূর্তে অন্য কেউ ক্রিটিক্যাল সেকশনে আছে কিনা? সে তো তুমি দেখতে পাচ্ছ এই এক্সাম্পলে এ আর ডি নেই, কিন্তু যারা রিকোয়েস্টিং প্রসেস সে জানবে কি করে যে এ এখন ক্রিটিক্যাল সেকশনে নেই বা এ ক্যান্ডিডেট নয়? ক্রিটিক্যাল সেকশনে নেই না, হ্যাঁ জানা গেল একটাই প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আছে, অন্য প্রসেসগুলো কে কোন ধাপে আছে এমন হতেই পারে যে একটা স্প্যানে সবাই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাইছে। মানে স্যার ক্যান্ডিডেসিটা রিয়েল টাইমে চেঞ্জ হতে থাকবে? হ্যাঁ, আমি জানবো কি করে? আরে ধরো একটা অফিসে সকালবেলা কর্মচারীরা 10টার মধ্যে একটা সাইটে যদি 100+ এমপ্লয়ি থাকে, তখন দেখা যায় 10 মিনিটের স্পেসের মধ্যে 100+ প্রত্যেকে লগ ইন করছে সিস্টেমে। তখন আমায় কনকারেন্সি কন্ট্রোল করতে হয়। তারপর সারাদিনে হয়তো তারা ওই লগ ইন প্রসেসটা যে ফাইলকে আপডেট করছিল সেটা টাচই করলো না, আবার সেই দিনের শেষে বেরোচ্ছে যখন তখন লগ আউট করলো। স্যার এটা যদি আমরা একটা মানে গ্লোবাল লিস্ট রাখি যেখানে লিস্ট অফ কান্ট্রি, সেটা তোমার আমার অ্যালগরিদম হবে, আমাদের কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে এই অ্যালগরিদম গুলো কোনটা কি সেটা বুঝে এবং বোঝার প্রুফ হচ্ছে ল্যাবে এই লজিকটা লিখতে পারছি কিনা। এই তুমি যেটা বলতে চাচ্ছ সেটা তো ওই যে ক্লাসের শুরুতে সুখেন্দুর এক্সাম্পল নিচ্ছিলাম, রিসার্চ ইজ দ্যাট ফান, যে হ্যাঁ মানে এতটা সিম্পল না, কারণ হচ্ছে তুমি এই অ্যালগরিদমটা পরে রিঅ্যাক্ট করার কথা যেটা ভাবছো সেটা আজ থেকে 30 বছর আগে ওই ভাবনাটা ভেবে কেউ পেপারটা লিখে ফেলেছে। সো কিছু বলতে গেলে হচ্ছে তার আগে হচ্ছে ওই ডোমেইনে অলরেডি কি আছে সেটা থরো পড়ার কাজটা হচ্ছে কঠিন। মানে রিসার্চ কথাটার মধ্যে সার্চটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সার্চের পরে কগনিশন আসছে। এখন তো খুব লুজলি রিসার্চ কথাটা ইউজ হয়, জার্নালিস্ট বলে নাকি রিসার্চ করছে, যাতে কোনো কগনিশনই নেই, তার রিসার্চ মানে হচ্ছে বেশ কিছু তথ্য জানছে। কিন্তু একজন স্কলারকে, এই যেমন তুমি বলছো যে আমি যদি এটা না ভেবে এভাবে ভাবি, আগে দেখতে হবে হচ্ছে ওইভাবে আর কি ভাবনা লোকে ভেবেছে, না হলে তুমি মৌলিকভাবে ভেবে যেটা লিখলে, মানে আমি নিউটনস লটা যদি এখন নতুন করে আমি ভেবে লিখি, কেউ মানবে না যে আমার একটা অরিজিনাল থিঙ্কিং, আমি ক্লাস 7-এর ফিজিক্স বই খুলে মানে কপি করে বলছি না। সো দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু নিজের মতো ভাবনাটা ভাবা যেতেই পারে। সেটা হচ্ছে ধরো তুমি কতগুলো সাবজেক্টে ভাববে, তুমি এই নিয়ে প্রজেক্ট করলে তখন ভাবলে, কিন্তু এই ইস্যুটা হচ্ছে এই সিলেবাসের পার্ট হচ্ছে যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদমটাকে সেটার মতো বুঝে সেটাকে ইমপ্লিমেন্ট করা। এটা অন্যভাবে ডেফিনেটলি করা যেত। সিমেট্রিক অ্যালগরিদমই রাইকার্ড আগরওয়ালাই একমাত্র মিউচুয়াল এক্সক্লুশনের জন্য সিমেট্রিক অ্যালগরিদম লিখেছেন তা নয়। রাইকার্ড আগরওয়ালের এই অ্যালগরিদমটা সিমেট্রিক অ্যালগরিদমের খাঁচায় পড়ে যায়।
এর পরেরটা যেমন আমি টোকেন বেসড পড়াবো। আয়ুষ, ইয়েস স্যার। বোঝা গেল? ইয়েস স্যার, বুঝেছি। মানে এভাবে না করে ওভাবে করাটা যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে সেটা রাইকার্ড আগরওয়াল অ্যালগরিদম হবে না। আর ধরো খুব ইনটিউটিভলি যেটা ভাববে সেটা ডেফিনেটলি, কারণ এই অ্যালগরিদমটা প্রায় 30-35 বছরের পুরনো। ওয়েল, ইটস ভেরি সিম্পল অ্যান্ড হাইলি ইমপ্লিমেন্টেড ইন সিস্টেমস। তো হ্যাঁ, কিন্তু এর ওপর অনেক ইম্প্রোভাইজেশন, যে যার মতো অ্যাপ্লিকেশন ডোমেইন অনুযায়ী অলরেডি সমস্ত কাজকর্ম, এবং যে যখন করেছে, কোনোটা কোম্পানি প্যাটেন্ট নিয়েছে, কোনোটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে ছাত্র শিক্ষকরা মিলে ভেবেছে, তাহলে রিসার্চ পেপার হয়েছে, whatever it may be, মানে those are already there. তো আমাকে যদি দাবি করতে হয়, আচ্ছা আমি এটা না এইভাবে ভাবলাম, ইট কুড বি ট্রু যে আমাকে যা যা ইনপুট ওই যে এনসি স্যার যা পড়িয়েছিলেন এই সমস্যার মধ্যে শুনিনি, আমি নিজে ভেবেছি, কেউ মানবে না যতক্ষণ না ওটা আমারই দায় যে পড়ে দেখে হ্যাঁ এরকম অনেক রকম হয়েছে, কিন্তু ঠিক আমি যেটা বলছি সেটা হয়নি। রিসার্চারের একটা মূল কাজ হচ্ছে কাজটা বেচার জন্য আগে দেখতে হয় যে কি কি কাজ আছে, একটা পড়ে রিঅ্যাক্ট করা যায় না। স্যার মানে লিটারেচার এনিওয়ে খুবই ইম্পর্টেন্ট স্টেপ, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মানে আমাদের মানে এই পেপারটা সিলেবাস অনুযায়ী কাজটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমরা যে 8টা 10টা 12টা অ্যালগরিদম পড়বো, সেই অ্যালগরিদমগুলো কি বলতে চেয়েছে, এবং তার মধ্যে যেগুলো ল্যাবে করার সেটা হচ্ছে হাতে কলমে লজিকটাকে ইমপ্লিমেন্ট করে দেখা, বোঝা যে হ্যাঁ মানে দিস ইজ ক্লিয়ার, মানে এরা যা বলতে চেয়েছে সেটা এটা। এরপরে ধরো এই টপিকটার ওপর কেউ একটা প্রজেক্ট করলো, তাহলে হচ্ছে তার একটা সুযোগ থাকে যে ঠিক আছে আরো কটা জিনিস পড়ে আমি এই জায়গাটায় বললাম, মানে এবার তো সবাই সবকিছু নিয়ে পড়ার স্কোপ থাকে না। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? তাহলে বন্ধ করছি সেশনটা। থ্যাংক ইউ স্যার।